আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শেখ ফরিদ ভাই, আজকে যে সংবাদটি নিয়ে আমরা খুব বেশি আলোচনা হতে দেখছি এবং আলোচনা হওয়ার মতোই সংবাদ, আওয়ামী লীগ ফিরলে এই এই যে লুটপাটকারী তাদের কি হবে, মারামারি হলে সাধারণ মানুষের কি হবে, আপনি কি প্রেডিক্ট করেন বলে আমাদের জানাবেন আর কি। আপনি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কারণ সংঘর্ষ অনিবার্য। হুম। কারণ একই সাথে ওই যে কমরেড মঈনুদ্দিন খান বাদল সংসদে বলেছিলেন, ধর্ষক আর ধর্ষিতা একসাথে একই এক পথে চলতে পারে না। খুনি আর ভিকটিম, তার পরিবার একসাথে চলতে পারে না। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষে একসাথে চলার আর পরিবেশ নেই, মুখোমুখি হবে। এই যে প্রতিদিন আওয়ামী লীগের লোক মারা যাচ্ছে, প্রতিদিন প্রতি মাসে, এই যে আশকের সর্বশেষ রিপোর্ট শুনলেন, সর্বশেষ আইন ও সালিশ কেন্দ্রের, তাদের ভাষাতেই 61 জন মারা গেছে। এই 61 জনের মধ্যে কিন্তু 50 জনই আওয়ামী লীগ করা মানুষ, তারা জেলে মারা গেছে। আর জেলের বাইরে হত্যা কত করা মারা, হয়েছে। হ্যাঁ, প্রতিদিন 10 থেকে 12 জন লোক কমপক্ষে মারা যায়, মানে হত্যা হয়। তার মধ্যে কিন্তু 7-8 জনই হচ্ছে আওয়ামী লীগের মানুষ। তো তারা এই যে যে বছর পর 2 বছর যাবত নির্যাতিত নিপীড়িত হলো, তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। তারা ভেবে দেখেছে এইভাবে মার খাওয়ার চাইতে, এইভাবে মারা পড়ার চাইতে। আর আপনি এও জানেন যে একটা নিউজ এসেছিল যে একটা আওয়ামী লীগের নেতার স্ত্রীকে ছাত্র দলের নেতা 1 বছর যাবত ধর্ষণ করতেছে, তার স্বামীকে মুক্ত হুম। করবে বলে। আপনি এটা তো একটা দেখলেন, এরকম তো হাজার হাজার ঘটনা আছে রে ভাই। তো তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাদের আর পিছনে তাকানোর আর জায়গা নেই, মুখোমুখি হবে। আর শেখ হাসিনা কেন আসবেন? কারণ তিনি দেখেছেন যে তার জীবন, তার পিতা এই দেশের জন্য জীবন দিয়েছেন, তিনি কেন পিছিয়ে থাকবেন, পিছিয়ে পড়ে থাকবেন? আর তার চাওয়ার পাওয়ার কি আছে? তিনি বঙ্গবন্ধুর কন্যা, তারপরে তার তার চাওয়ার পাওয়ার কিছু নাই। তারপরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, আর কি চান তিনি? তারপরে তিনি বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী, তার আর কি চাওয়া পাওয়া? তারপরে এই দেশটা, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। সুতরাং তাকে তো ফিরে আসতেই হবে। এই দেশের জনগণের মুখে ভাত তুলে দেওয়ার জন্য হলে তাকে আসতে হবে। তিনি আওয়ামী লীগের জন্য আসতেছেন বলে আমি বিশ্বাস করি না, তাহলে সাহসী তিনি পেতেন না। শুধুমাত্র আমি বিশ্বাস করি, জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র যে আওয়ামী লীগের নেতা কর্মীদের কারণে তিনি দেশে ফিরতেছেন, এটা আমি মানি না। এটা একটা কারণ হতে পারে। আমি বিশ্বাস করি এই দেশের সাধারণ জনগণের মুখে ভাত কাপড় তুলে দেওয়ার জন্য তিনি আসতেছেন। সংঘর্ষ হবেই, এবং সেইখানে অনেক জানমালের ক্ষয় হবে, কোনো সন্দেহ নেই। এটা নিয়ে আমি চিন্তিত যে সেই পরিমাণটা কি হবে এটা আমি বলতে পারতেছি না। সেই পরিমাণটা আমাদের ধারণার বাইরেও হতে পারে, সে পরিমাণটা কম হতে পারে। সেটা নির্ভর করে এই বাংলাদেশের আধা পাকিস্তানি হয়ে যাওয়া সেনাবাহিনী কি ভূমিকা নেয়। সেনাবাহিনী যদি আওয়ামী লীগকে প্রতিরোধ করতে যায়, তাহলে সংঘর্ষ ভয়াবহ রকম হবে। আর সেনাবাহিনী যদি আওয়ামী লীগকে প্রতিহত করতে না যায়, আওয়ামী লীগকে ঠেকাতে না যায়, তাহলে সংঘর্ষটা খুব বেশি বড় পর্যায়ে যাবে না। কারণ জামাত আর এনসিপি তো পালায় যাবে সাথে সাথেই। তখন এরা জঙ্গিবাদী কিছু লোক আর কিছু বিএনপির নেতা সামনে আসবে, কিন্তু তারা 72 ঘন্টা টিকতে পারবে না আওয়ামী লীগের সামনে, সাধারণ জনগণের সামনে। কারণ এইবার জনগণকে সাথে পাবে না বিএনপি, এইবার জনগণকে সাথে তো জামাত পাওয়া প্রশ্নই আসে না। আর আমার ভাবির পোলারা তো হলো হাতে গোনা। আমাদের এই ন্যাশনাল কটকটি পার্টি, আমার ভাবির পোলা কয়টা? সারা বাংলাদেশে 100, 200, 300, 400, 500 বড় জোর, এর উপরে না। তো যখন শেখ হাসিনা ফিরবেন, যারা প্রভু রাষ্ট্র, তারা এই ঝুঁকি নিবেন যে শেখ হাসিনার হাতে যদি ক্ষমতা চলে যায়, তখন তাদের উপায় কি? তাদের তো ব্যবসা, 18 কোটি মার্কেট নষ্ট হবে। এবং শেখ হাসিনা তো শুধু নিজের ক্ষমতাতে আসবেন না, জনতার ক্ষমতা, তার ক্ষমতা পাশাপাশি এরা যেমন কারো ক্ষমতা কাঁধে ভর করে আসছে, শেখ হাসিনা হয়তো কারো কাঁধে ভর করে আসবেন না, কিন্তু কারণ কোনো না কোনো দেশের সহযোগিতা তো অবশ্যই নেবেন। আর সেটা যদি কেউ যদি মনে করে শুধু ভারত, তাহলে সে তো বোকার স্বর্গে বাস করতেছে। জি, এখানে সেখানে শুধু বেলা মেন্টলের একটি তিনি একটি কমেন্ট করেছেন যে কুইন উইল বি ব্যাক সুন। এই এই যে ধরেন সমর্থকদের কিন্তু ব্যাপক উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। আপনি বিশ্বাস করেন এইবার কি ঘটবে জানেন না স্যার? হুম। মানে এইবার আমার ধারণা, অসংখ্য নারী যা মানুষ দেখে নাই মিছিলে, এইবার দেখবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে যাবে। লাখো লাখো নারী ঘর থেকে বের হয়ে আসবে। কেন জানেন? কারণ ওই যে নারীটাকে বিএনপির লোক তাকে বেজ্জতি করেছে, যার কন্যাকে বেজ্জতি করেছে,
তারা ঘর থেকে বের হয়ে আসবে, বা যে নারীটা বেজ্জতি হয়েছে সেই নারীটা কিন্তু বের হয়ে আসবে। কেন জানেন? সে জানে এমনিও গেছি অমনিও গেছি, এমনিও বিপদ আছে অমনিও বিপদ আছে। আর আওয়ামী লীগের কথা আমি 1 বছর 1.5 বছর আগে বলেছি যে সাঁতারের উপরে তো পানি নাই, আওয়ামী লীগকে মুখোমুখি হতেই হবে। ভাই এই জামাতিরা হেফাজতিরা আমার ভাবির পোলারা ক্ষমতা সহজে ছাড়তে চাইবে না, এটা আমরা জানি। এরা দেখবেন চেঁচামেচি এখন শুরু করছে। শেখ হাসিনা সবাই মাত্র কালকে রয়টারে এসেছে, আজকে থেকে চেঁচামেচি শুরু করেছে। ডিসেম্বরের 1 তারিখ আসার আগেই দেখবেন এদের গলা শুকিয়ে আসবে আস্তে আস্তে, দেখবেন এরা ভাগতে থাকবে। আপনি নিশ্চিত থাকেন, এটা আপনিও ভালো করে জানেন, এরা বৈধভাবে অবৈধভাবে ভাগতে থাকবে, পালাইতে থাকবে। আর ভিসা তো দেখবেন আপনি আপনি আমার সেটা ভালো পারবেন, এদের খোঁজ নিয়ে এদের ভিসা সমানে ভিসা করবে আর ভাগতে থাকবে। কারণ না, একটা একটা জিনিস রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে শেখ হাসিনা আলতু ফালতু কথা বলার সুযোগই নাই, সুযোগই নেই। মানুষ না, আর এটা বলবেও না, আর তারা সুনিশ্চিত না হয়েও এটা ছাপবে না। অনেক বিষয় আছে যে 1 ঘন্টা কথা হয়েছে, আমরা যে আর্টিকেলটি পড়েছি সেটা সর্বসাকুল্যে 10 মিনিটের একটা আলাপচারিতা, তো বাকি 50 মিনিট কি আলাপচারিতা হয়েছে। এবং সাংবাদ রয়টার্সের মানে যিনি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের মানে ইন্টারভিউ নিচ্ছেন, এটা তো আর মানে খেলা না, মানে নিচ্ছেন যেহেতু অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছেন, তিনি কনভিন্সড, যিনি ইন্টারভিউটি নিয়েছেন তিনি কনভিন্সড, তাই এটি তারা প্রচার করেছে। এখন আপনি ঠিক বলেছেন যে কোনো নেতার তো মানে কোনো দেশ নিশ্চয়ই এটা ইয়ে করেছে। আর সাঁতারের উপরে পানি নেই, এটা খুব দারুণ Yes. একটা উদাহরণ। কারণ হ্যাঁ, আপনি যখন সাঁতরাবেন তখন এটা সমুদ্র হোক, এটা নদী আর হোক নদী হোক। বা পুকুর হোক, আপনাকে সাঁতরাতেই হবে। তো সাঁতরাতেই এইটার হবে। উপরে আর কিছু নাই। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে নির্যাতন যেগুলো হয়েছে, এটা 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 তো নিঃসন্দেহে আপনারা যারা দেখছেন এই মুহূর্তে প্রায় 2200-2500 মানুষ আমাদেরকে দেখছেন শেখ ফরিদ ভাই ইউটিউব চ্যানেল এবং আমারটি মিলিয়ে। তো আমি তো দর্শকদের জিজ্ঞেসই করবো যে আপনারা কি মনে করেন নির্যাতনের শিকার আপনি কতগুলো ঘটনা দেখেছেন, লিখতে পারেন। এবং শেখ হাসিনা ফিরবেন কিনা সেই মতামত আপনিও এখানে দিতে পারেন, আমরা কমেন্টগুলো দেখানোর চেষ্টা করবো। শেখ ফরিদ ভাই, এই যে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার উদাহরণটি দিলেন, সাঁতারের উপরে পানি নাই, আসলে এই ভয়টা কি এই জামাত শিবির রাজাকার বা এদের বিভিন্ন টিম এ বি সি টিম, যেমন এনসিপি আছে, যেমন এবি পার্টি আছে, আরও কয়েকটা নামে বেনামে, এবং তাদের কিছু ছেড়ে দেওয়া ছাগল আছে, ওই ব্যারিস্টার ফুয়াদ, আরেকটা আছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, এই ধরনের এরা কোথায় যাবে, কি করবে? তারেক জিয়া বা কীভাবে এই জিনিসটা হ্যান্ডেল করবেন? মানে শেখ হাসিনা ফিরলে তো তাকে কোনো একটা জেলে রাখতে হবে, সেরকম জেল তো নেই, সাধারণ না, না, কয়েদিদের সাথে তাকে রাখা শেখ হবে না। হাসিনাকে জেলে রাখার সুযোগ নাই, নাই না, এটা আমি অনেকেই বলেছে। মানুষ 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 রাস্তায় নেমে আসবে, মানে তাকে হাউস অ্যারেস্ট রাখতে হবে। আমি আপনাকে বলে দেই, শেখ হাসিনা আত্মসমর্পণ করতে আসতেছেন নাকি আত্মসমর্পণ করাতে আসতেছেন, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। কি বলেন আপনি? ওটা তো তার স্লোগান। মানে তিনি এয়ারপোর্ট থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবে না থানা, জেলে বা কোথাও? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। শেখ হাসিনাকে অ্যারেস্ট করার ক্ষমতাই নাই তাদের। তিনি যখন বাংলাদেশের নামবেন, এয়ারপোর্টে নামতে দিবে কিনা সন্দেহ আছে। যদি নামে, তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারবেন নাকি আপনি? মিনিমাম একেবারে যদি নাও হয় 25 থেকে 30 লক্ষ লোক তার সাথে থাকে, আপনি ওই লোকটাকে কেমনে নিয়ে যাবেন আমাকে বুঝাই বলেন। 25 থেকে 30 লক্ষ লোক যদি শেখ ফরিদের জন্য আসে, আপনি তাকে জেলে দিতে পারবেন? তাহলে কোথায় শেখ হাসিনা 3-4বারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ধরে ফাঁসি দিবেন? আর তিনি কি জেল খাটার জন্য আসতেছেন, আত্মসমর্পণ করানোর জন্য? আমার বিশ্বাস হয় না। শেখের বেটি আত্মসমর্পণ করার জন্য আসে নাই, আত্মসমর্পণ করানোর জন্য আসবে। এই জামাতকে আত্মসমর্পণ করাবেন আবার। আর ভাবির পোলাদের বাদ দেন কথা, এগুলো ওই টাকলা ফুয়াদ মুয়াদ এগুলো খুঁজেই পাবেন না। এরা এমনও বলতে পারে আমরা তো ইউনুসের কথা এগুলো বলছি, আমাদের তো ওয়াকার বন্দুক ধরে রাখছিল তাই এগুলো বলছে, আমরা তো এগুলো বলি নাই। অলরেডি আপনি দেখেছেন না, বলছে আমরা তো কিচেন ক্যাবিনেটে আমরা ছিলামই না, আমরা কিছু জানি না, দুধ ভাত খাই। তারপরে কি বলেছে আসিফ স্যার, বলছে আমি তো কিছু জানি না, সব ইউনুস করছে। এরা সবাই তখন কি বলবে জানেন? এগুলো যেন ইউনুস দেয়। আর অলরেডি কিন্তু জামাত বলা শুরু করেছে যে নির্বাচন ষড়যন্ত্র, বিএনপি এবং ইউনুস ষড়যন্ত্র করছে। মনে আছে আপনার? এ বলে শুরু করছে জামাত। একটা জিনিস আপনাকে বলি, জামাত তখন কি করবে জানেন? যে কোনো ভাবে আওয়ামী লীগের সাথে আপোষ করে টিকে থাকার চেষ্টা করবে। কারণ আওয়ামী লীগ আসার পরে বিএনপির উপরে যে ঝড় তুফান শুরু হবে, এটা তো আপনি বুঝতেই পারতেছেন। কারণ বিএনপি বড় গাছ। ওরা কিন্তু অনেকে ওই হাদি ফাউন্ডেশন থেকে বের হয়ে যাচ্ছে, কে যেন কি যেন করতেছে। আর ইসলামিক সন্ত্রাসীগুলোর তো একটা ভালো অজুহাত আছে, কিছু ইনকালাব মঞ্চ থেকে ভাগতেছে। হ্যাঁ, এদের তো একটা ভালো অজুহাত আছে, কিছু হইলেই যেমন এরা বলৎকার করে ধরা পড়লে বলে জিনে আমার এটাতে করাইছে, এখন শয়তানে করেছে, এগুলো হয়তো বলবে। কিন্তু আমার প্রশ্ন এখানে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বড় অংশ ছিল কিন্তু আল্লামা লীগ, তারা যদিও এখন অনেকে, এদের উদ্দেশ্যে একটু ভালো করে প্রশ্নটা বুঝবেন। তারা যখন সাইদি রাজাকারকে
মৃত্যুদণ্ড দেওয়া হয়, তারা বলেছে না সাইদি সাহেব ভালো মানুষ, আর বাকিগুলো রাজাক সাইদি সাহেব ভালো মানুষ। যখন সাইদিকে চাঁদে দেখা গেছে তখন জামাত শিবির যে নৈরাজ্য শুরু করেছিল, সারা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর আক্রমণ করেছিল, প্রায় 20 জন মানুষকে হত্যা করেছে, অসংখ্য দেশের সম্পদ নষ্ট করেছে, তখনও কিন্তু আওয়ামী লীগেরদেরকে আমি চুপ থাকতে দেখেছি। তখন তার আমি চিটাগংয়ের একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, এবং আমি তখন আমার সহপাঠীদেরও দেখেছি তারা বিশ্বাস করেছে, কেউ কেউ আবার একই লোক আমাদের সাথে গণজাগরণ মঞ্চেও গেছে, সেই একই লোক আবার বিশ্বাস করছে সাইদি সাহেবকে চাঁদে দেখা যাচ্ছে। আমি মুখ ফসকে ওই সময় বলে ফেলেছি যে হ্যাঁ ওইখানে তো একটা দড়িও দেখা যাচ্ছে, তখন সবাই আমার আশেপাশে আমার বিরোধী, মানে আমি পরে বললাম এটা কি করলাম, মানে আমি তো ভাই জলে থেকে কুমিরের সাথে পাঙ্গা নেব না, বাঘের সাথে জঙ্গলে বসে পাঙ্গা নেব না, কারণ এই ধরনের মূর্খ মানুষের হাতে মরে যাওয়ার শখ বা ইচ্ছা কোনোটাই আমার নাই, এবং আমি এটা চাইও না। এবার কথা হচ্ছে শেখ ফরিদ ভাই একটু খেয়াল করেন, আল্লামা লিগাররা এখনও আছে। এই যে শেখ হাসিনার পতনের পর আজহারি এসে কি বলেছিল, রাজাকারের দিন শেষ, এখন রাজাকার এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। ওর মতো আমি ইংরেজি বলতেও পারি না, আল্লাহ যদি থাকতেন আমি বলতাম যে আল্লাহ আমার বাঁচাও, এই ধরনের ইংরেজি বলাইও না আমাকে দিয়ে। তো ওর অ্যাকসেন্টটা আমি বলতে পারলাম না, কপি করতে পারলাম না, বাট আপনারা জানেন আওয়ামী লীগের কিন্তু হারে হারে টের পাইছে যেই ধরনের এই মোল্লা মুন্সি, যাদেরকে তারা দুধ কলা খাওয়াইছে, যাদেরকে গা টিপে দিছে, একটু বলাৎকার করতে দিছে, একটু মাদ্রাসা চাইছে, রেলের জমি দিয়ে দিছে, মানে যা চাইছে মডেল মসজিদ বানিয়ে দিছে, তারা কিন্তু তাদের সাথে আওয়ামী লীগের সাথে সবচেয়ে বেশি গাদ্দারি করেছে এই মোল্লা মুন্সিরা, দুমুখ মোল্লা মুন্সি। জামাত শিবির রাজাকার আওয়ামী লীগের বিরুদ্ধে তো জানি আমরা, চরমনাই থেকে শুরু করে পকেট দল যেগুলো, এগুলো সবাই কিন্তু আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে। পক্ষান্তরে আওয়ামী লীগেরা কিন্তু নাস্তিকদেরকে ঘৃণা করতো, অথচ দেখেন আপনি তসলিমা নাসরিনকে দেখেছেন, তিনি আওয়ামী লীগের সমালোচক ছিলেন। যেদিন এই রাজাকারের বাচ্চাদের চিনে ফেলেছেন ওই দিন থেকে কিন্তু প্রকাশ্যে কোনো কিন্তু কেন না, আমার অবস্থানও একই। আমি নিজেও এই আন্দোলন যতদিন যৌক্তিক মনে হচ্ছে সমর্থন করেছি, আবার আওয়ামী লীগের পক্ষ থেকে দমন-পীড়নকে সমালোচনা করেছি, আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মারার অধিকার নিয়ে আমি কথা বলেছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দেশের সম্পদ, মেট্রো রেল, ফুট ওভার ব্রিজ আগুন ধরিয়ে দেওয়া, এগুলো সমালোচনা করেছি। আমাদের বিপদ যে আমরা দেশে থাকতে পারি না, মোল্লা মুন্সিরা কিন্তু ঠিকই থেকেছে। আওয়ামী লীগ ফিরলে আবার এই মোল্লা মুন্সিদেরকে ওইটা করে দেবে কিনা আর কি, আমি শব্দটা মুখে নিলাম না, অনেক বয়সে মানুষ দেখেন আর কি, যে চাটা চাটছিল এতদিন আবার চাটবে কিনা, আওয়ামী লীগের এই ওলামা লীগ আবার বের হবে কিনা। না 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 না, ওই হুলাবিলাই লীগের আর কোনো দিন দাম দিবে না। ওই হুলাবিলাই লীগের একটা লোকের কথা বলতে শুনেছে, ওলামা লীগের আমি হুলাবিলাই লীগ বলতাম। যখন আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগে তারা স্বীকৃতি দিল অঙ্গ সংগঠন, আমি কেন্দ্রীয় নেতাদের প্রশ্ন, এটা আপনারা কি করলেন? এটা আপনারা কি করলেন? সে ওলামা লীগ আছে থাকুক, কিন্তু তাদের অঙ্গ সংগঠন কেন স্বীকৃতি দিলেন? তারা কিন্তু আমাকে অনেকে জবাব দিতে পারে না। তারা কিন্তু হেফাজতে ইসলামের সাথে যে একটু গাইঠে বিরোধ করে ফেলছিল, তার পক্ষে বক্তব্য দিয়েছিল, চেষ্টা করেছিল, পারে নাই, তাদের যুক্তি আমি ভুল প্রমাণ করেছি। কিন্তু ওলামা লীগকে যখন স্বীকৃতি দিল, আমি বললাম এটা কেন গেলে টু শব্দটি করে নাই। তারা বলছে আমাদের দলীয় সিদ্ধান্ত। তো ওই যে বড় বড় মাথায় মাঝে মাঝে বড় বড় ভুল হয়ে যায়, করে ফেলছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আওয়ামী লীগের লোকজনের, আমি তো তৃণমূলের সাথে কথা বলি, আগে যারা হুজুর দেখলে দাঁড়াইতো, এখন কিন্তু দাঁড়াবে না, জুতা মারবে। ওই দিন বাগে খাইছে ভাই, ওই যে হুজুর ভাই আওয়ামী লীগ আমাদের ন্যায্য অধিকার দেয় না, আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি। সমকামীদের যে গ্রুপগুলোকে টাকা দিচ্ছিল, আমি জানতাম এটার পেছনে জামাত শিবির বা ইউএসএ, কিন্তু তাদের কাছ থেকে স্পষ্ট প্রপোজাল আমার কাছে, আমি ইতিহাসের সাক্ষী, আমি বলে দেবো সবকটা নাম, এখন বলতেছি না, কারণ তারা এখন বলে তারা জামাতের কাছ থেকে বিপদে পড়বে। বাট আওয়ামী লীগ ফিরলে আমি তাদের নাম বলে দেবো, কে কে আমার কাছে টাকার প্রশ্ন নিয়ে আসছিল। জামাত তাদের টাকা পয়সা দিছে, জামাত তাদের টাকা পয়সা দিছে, শুধু ওই গ্রুপটা না, আমাকে ওই একটু আগে নিয়েছিলাম নামটা, সেই সাংবাদিকও বলছে প্রপোজাল ছিল, অন্য প্রজেক্ট দেবে, যে এই প্রজেক্টটা তুমি করো জুলাইয়ের পক্ষে, নাও, মানে সেটা অন্য বিষয়। কিন্তু টাকা পয়সা আওয়ামী লীগ যাদেরকে নিরাপত্তা দিলেই কিন্তু তাদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে তারা থাকে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু অলরেডি আপনারা জানেন থাকে। আপনি দেখেন সমকামীরা যারা রয়েছে, নাস্তিকরা রয়েছে, তাদেরা কিন্তু কোনো স্বার্থ চায় না যে ওকে আমরা একটা কমিউনিটি, আমাদের অধিকারটুকু দাও। যদি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা থাকতো, অর্থাৎ ধর্মের সমালোচনার অধিকার থাকতো, তাহলে এই যে মোহাম্মদ, ভগবান, এদের নিয়ে কোনো নাস্তিক কথা বলতে যাইতো না। আপনি ভারতের দিকে যাকান, তারা কিন্তু যায় না। আপনি আমেরিকা, আপনি আমাকে সুখে থাকতে দেন, আমার অধিকারটুকু আমাকে রাখতে দেন, আমি আপনারে খোঁচাবো না, আপনি আমার দেশ থেকে বিতাড়িত করবেন, আপনি কি মনে করেন আপনার নবীরে আমি চুমা দেবো? সেটাই, ঠিকই বলেছেন যে এইখানে তো বাংলাদেশের যারা, আপনি যদি একজন ফ্রি থিঙ্কার, একজন মুক্ত চিন্তক বা নাস্তিকদের যদি আপনি তাদের মতো করে চলতে দেন, তারা তো কোনো খোঁজাখুঁজি করার মধ্যে তারা যাবে না। তার রাজনৈতিক অধিকারও তারা চায় নাই, তারা চেয়েছিল তাদের পার্সোনাল অধিকার, বাক স্বাধীনতা, তাদের ব্যক্তিগত নিরাপত্তা চেয়েছিল, যেটা তখন আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল। বা তাদের জামাতের মতো মৌলবাদী দল সলিমুল্লাহরে কিনতে পারলে, ফরাদ মজারে কিনতে পারলে, আপনি মনে করাই দেয় সলিমুল্লাহ, ফরাদ মজার, ফারুকি থেকে শুরু করে, ফারুকিরে তো খাওয়াইছি, ফারুকি নিজে নাস্তিক, দেখেন আল্লাহ আল্লাহ করতেছে এখন,
মানে এই ধরনের বদমাশগুলোকে এক একটা অ্যাওয়ার্ড দিয়ে দিলে সমস্যা কি ছিল? সলিমুল্লাহ তো একটা অ্যাওয়ার্ডই চাইছে, একটা 21শে পদক ভিক্ষাই চাইছে, দিলে সমস্যা কি মনে ছিল? করেন আনু মোহাম্মদকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিত, ফরহাদ মাজাহারকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিত, বদরুদ্দিন উমরকে ডাইকে এনে আনু একটা মোহাম্মদ হয়তো অ্যাওয়ার্ড চায় নাই, আনু মোহাম্মদের ব্যাপারটা আমি একটু দ্বিপদ, সে তো অ্যাওয়ার্ড চায় নাই, বলছে যে আমার পিটাইস না। আনু মোহাম্মদ তোমার খাইছে। হ্যাঁ, সে মারতো না, অথবা পুরস্কারও দিয়ে দিত, দিতে দেওয়ার সুযোগ ছিল বুদ্ধিজীবী হিসেবে তাকে কোথাও। তারপর মনে করেন যে আবুল কাসেম ফজলুল হককে একটা সুযোগ দিয়ে দিত, যেটা জামাতেরা দিল, হুম। তাহলে কিন্তু সব যুদ্ধ শেষ হয়ে যেত। এটা মাঝে মধ্যে, এটা মহিউদ্দিন কিন্তু মোহাম্মদ জামাত, একটা দিয়ে দিত। হ্যাঁ জামাত কিন্তু এক্সপার্ট এই ব্যাপারে, জামাত এক্সপার্ট। জামাত কিন্তু এদের ক্যাশ করতে পারে। বদরুদ্দিন উমর একদিন ধরে আইনা ফুলের মালা দিয়ে দিয়ে দিলেই তাহলে কিন্তু চাপাবাজি বন্ধ হয়ে যেত। এটা কিছু কিছু কৌশল যেটা জামাত করেছে। কি করেছে? মানে যে এই যে দেবতা যে ফুলে তুষ্ট, যে যে ভোগে, দেবতা yes, যে দেবতা যে ভোগে সন্তুষ্ট, ঠিক আছে, এটা সত্য বলেছেন। কিচ্ছু না, এই যে দেখেন মেজর আখতারুজ্জামান, যাকে এখন আমি মেথর আখতারুজ্জামান বলি, মেজর আখতারুজ্জামানকে জামাত নিয়ে গেল কিভাবে? কেন আওয়ামী লীগ নিতে পারলো না? আমি তাকে প্রশ্ন করেছি, আমি তাকে এই প্রশ্ন করেছিলাম লাস্ট তার সাথে আমার যে লাইভটা হয়েছিল অতর্কিত, আমি জানতাম না উনি আসতেছেন, পেয়ে গেছি। তা আমি তো উপস্থাপককে মেসেজ করলাম, উনি থাকলে তো আমি লাইভে থাকবো না। বলছে না, আপনাকে নিয়ে ফেলেছি। পরে যদিও তার সাথে আগে লাইভ করি, জামাত করার পর তো তার সাথে আমি লাইভ করতে পারি না। পরে যে আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কেন জামাতে গেলেন? কি বলছে আমার জানেন? আমার তো কেউ ডাকে নাই। কথাটা কিন্তু একেবারে এটা তো সত্য, আমার তো কেউ ডাকে নাই, আমি চলে গেছি। এই কথাটা মনে করলো খালেদা জিয়ার কথা। তখন আমি বললাম ঠিকই তো। মঞ্জুরুল হাসান খানকে যখন আমার সামনে মানে আর অনেকেই ছিল, তখন আপনি আমি, ফজলুর রহমানের মতো নেতাকে দেখেন বঞ্চিত করে দেশ থেকে বাইর করে, হ্যাঁ দল থেকে বাইর করে। হ্যাঁ, এটা এগুলো 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 ভুল। এগুলো যেমন বললো যে খালেদা জিয়াকে জিজ্ঞেস করলো, আপনি কেন জামাতের দিকে ঝুঁকলেন? খালেদা জিয়া বললো, আমার শেখ হাসিনা ধাক্কাইতে ধাক্কাইতে জামাতের দিকে নিয়ে ফেলে দিছে। এই যে যে কথাগুলো বলেছে, তেমনি আওয়ামী লীগ এই সুযোগগুলো দিলে তারা চুপ হয়ে যেত। তারা তো আসলে তো এই যে ফরহাদ মাজাহার, আনু মোহাম্মদ, যদিও, আচ্ছা শোনেন, আপনি নির্যাতিত হন নাই। আপনি যে আনু মোহাম্মদের সাথে উদাহরণ দিলেন, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি। আপনি তো তার সাথে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছেন। আনু মোহাম্মদের বাড়িতে তো আওয়ামী লীগ হামলা করেন, আপনার বাড়িতে করেছে তো আওয়ামী লীগ না, হামলা। আমাদের দেশে শেখ ফরিদ ভাই, আমাদের দেশে মূল সমস্যা কি জানেন? এটা অন্য দেশেও আছে, ভারতেও আছে। যারা বুদ্ধিজীবী তারা নিজেদেরকে একটা সময় যায় এমন একটা অহংকারের জায়গায় নিয়ে যায় যে আমি শ্রেষ্ঠ, আমাকে সবাই তেল মারতে হবে, আমার বিশেষ জিনিস খুব বড় বড় হয়ে গেছে, সবাই তোমরা তেল মেরে দাও। এই যে তাহলে এদের মূর্খ পণ্ডিতকে আপনাকে বলবে, আমাকে বলবে বাংলা বা সংস্কৃত শব্দে মূর্খ পণ্ডিত যেটা শব্দটা তৈরি হয়েছে বা ব্যবহার, এটা কি আপনার আমার জন্য তো নয়, এটা রাজনীতিবিদদের জন্য না, নয়। এটা তো প্রবাদে আছে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। পরিত্যাজ্য। পণ্ডিত মূর্খ, এই আনু মোহাম্মদ তো পণ্ডিত মূর্খ। আপনি যত পাণ্ডিত্য অর্জন করবেন, অহংকার তত বিলীন হয়ে যাবে, তত আপনার অহংকার আপনি। এইবার আমরা একটু মবের দিকে তাকাই। আমাদের জামাত শিবির, রাজাকার, বিএনপি মিলেমিশে একটা সর্বসমন্বয় একটা অসাধারণ মব আমরা দেখলাম বাংলাদেশে। এখন আমরা দেখেছি বরেণ্য ব্যক্তিদেরকেও কিন্তু অপমান করতে। ডক্টর শাহরিয়ার কবির একজন প্রখ্যাত সাংবাদিক, বিশ্লেষক, ডকুমেন্টারি, তার অসংখ্য ডকুমেন্টেশন আছে রাইটস নিয়ে কাজ করার জন্য। শাহরিয়ার কবিরের ভূমিকা, মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল ঘাতক দালালদের শাস্তি নিশ্চিত করার জন্য আমাদের শ্রদ্ধেয় জাহানারা ইমাম, তাদের যে পরিমাণে অপমান করা হয়েছে, এমনকি বেগম রোকেয়া সাখাওয়াতের ছবিতে ম দিয়ে বর্গীয় শব্দ লেখা হয়েছে তার ছবিতে, স্বয়ং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমি যদি ভুল না করে থাকি। তো এই যে ঘটনাগুলো ঘটলো, এবার সলিমুল্লাহদের কবরে কি হবে? বা কিছুদিন আগে যে মল্ল ওই বদরুদ্দিন, এদের কবর টবর কি থাকবে? এই একই মব আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনি বলতে পারেন মূর্খ, আপনি বলতে পারেন তারা অসভ্য, বলতে পারেন আপনারা তারা দুর্নীতিবাজ, অনেক কিছু বলতে পারেন, কিন্তু মাইরের বেলায় কিন্তু এরা কিন্তু খুবই ইউনাইটেড। কারণ এরা সংগ্রাম করছে, স্বাধীনতা সংগ্রাম করা লোকজন, তাদের পূর্বপুরুষ করছে। আর রাজাকারের ওরা পালাইছে, শুধু এরা পলায়নে এক্সপার্ট, গুপ্ত হওয়াতে কিন্তু জামাত শিবির এক্সপার্ট, কারণ তাদের বাপদাদারা ওই 1971-এ গুপ্ত হয়েছে, রাজাকারি করে অন্য এলাকায় যে ভং ধরে ছিল। তো আওয়ামী লীগের তো কিন্তু মাইর দেওয়ার অভ্যাস আছে। তো তারা যখন মব করবে, আমি চাই না কোনো, আমি শুধু ভাবতে চাই ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, হোয়াট অ্যাবাউট পিনাকি ভট্টাচার্য, তার বাড়ির কী হবে, তার বাবা মা 14 গোষ্ঠীর কী হবে? যেভাবে মব করে প্রথম আলো ভাঙা হয়েছে, সেইভাবে অন্যান্য যে আমার দেশ, তোমার দেশ, লালের দেশ, তো যাই এদের কি হবে? আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যখন মব করবে সেটার মাত্রা কেমন হবে? আমি আবারও বলছি, আমি কোনো মবের প্রমোট করছি না, কোনো সন্ত্রাস কর্ম আমি সমর্থন করি না, কিন্তু কিছু তো হবে। আপনি ঢিল মারছেন, পাটকেল তো আপনার দিকে অলরেডি তীর ছোড়া হয়, ওই তীর আর ফিরে আসে না। তো তীর তো ছোড়া হয়ে গেছে, আপনি এটাতে কীভাবে ফেরাবেন? এটা তো অবধারিত, আপনি মারি খাবেন, আপনার কবর টবরের মানুষ প্রস্রাব করবে, এটা অবধারিত। তো সেটা মাত্রাটা কি হবে, এটা আপনি যদি আমাকে একটু বলতে পারতেন। প্রথমে আপনাকে বলি 32 নম্বর, প্রথমে আপনাকে স্পষ্ট, আমি দুঃখিত, আমরা মানবাধিকার
কর্মী এবং মানবাধিকারে বিশ্বাস করি, কিন্তু কিছু কিছু ঘটনা ঘটবেই, আমরা সে ঠেকিয়ে রাখতে পারবো না। আমরা সেটা নিয়ে হয়তো তখন নিন্দা জানাবো, কিন্তু ঠেকাতে পারবেন না। আচ্ছা, ওই যে ক্লিপটা দেখালেন, যার বউকে ধর্ষণ করেছে 1 বছর, এই ছেলেটা যখন ফিরে এসে, আমরা তার মা বোনকে ধর্ষণ বা করতে ওই দিব যে না। সাদ্দামের স্ত্রীকে দেখা করতে দিল না, সেই স্ত্রী আত্মহত্যা করে মারা গেল, তার লাশটা পর্যন্ত দেখতে দিল না। সাদ্দাম তাহলে কি করবে? এই লোকগুলো যখন ফিরে এসে তার প্রতিশোধ নিতে যাবে, আপনি বলেন তো আমরা কি জবাব দেব তার কাছে? কি জবাব দেবেন? কি দিয়ে তাকে নাই সান্ত্বনা দেবেন? সম্ভব আছে? নাই। 32 না, আমি বলি, ধরেন জামালপুরে মির্জা আজমের বাড়ি আপনি ভেঙে দিয়েছেন, ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে তার বাড়ি, তারপর আওয়ামী লীগের অফিস জ্বালিয়ে দিয়েছে জামালপুরে, তারপর ধরেন আপনি শামীম ওসমানের বাড়ি জ্বালিয়ে দিলেন, ধরেন আপনি ওবায়দুল কাদেরের বাড়ি জ্বালিয়ে দিলেন, ধরেন আপনি আওয়ামী লীগের অনেক নফেলের বাড়ি জ্বালিয়ে দিলেন, জাহাঙ্গীরের বাড়ি, গাজীপুরে জাহাঙ্গীর মেয়রের বাড়ি জ্বালিয়ে দিলেন, ধরেন আওয়ামী লীগের, তারা কিন্তু সেটা ক্ষমা করবে, করতে পারে, সম্ভাবনা আছে। করবে কিনা জানি না, কিন্তু বুঝাইলে শেখ হাসিনা যদি বলে, এই জাহাঙ্গীর, ওবায়দুল কাদের সাহেব, শামীম ওসমান ভাই, আপনারা মেনে নেন, এটা যা হয়েছে হয়েছে, দেশ চালাইতে হবে, বাড়ি গেছে বাড়ি করে দিব। 32 নাম্বার যারা ভেঙেছে, এটা কিভাবে আওয়ামী লীগকে আপনি বোঝাবেন? শেখ হাসিনা নিজেও যদি বলে যে 32 নাম্বার ভাঙার প্রতিশোধ নিও না, আমার বিশ্বাস বাংলাদেশের অর্ধেক আওয়ামী লীগের লোক এই কথা মানবে না, মানবেন না। আপনি লিখে রাখেন, আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, তারা জেলে খাটলেও এই কথা মানবে না, শেখ হাসিনার নির্দেশও মানবে না। অন্তত 50% বাদ দিলাম, 10% মানুষ যদি শেখ হাসিনার এই নির্দেশ না মানে, আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশ না মানে, আপনি কি করতে পারবেন? একজন মৃত আওয়ামী লীগের নেতার হাত করা ছিল, লাশে আমরা দেখেছি। আপনি তুরাগ নদীতে ডুবিয়ে মেরেছেন, আপনি তাদের মাকে না, বাবাকে না পেলে তার সন্তানকে মেরেছেন, সন্তানকে না পেলে মাকে মেরেছেন, তাদেরকে আপনি কিভাবে রক্ষা করবেন ভাই? কি দিয়ে তাদের বোঝাবেন আপনি? আর এই যে 18 মাসে এবং যতদিন চলবে ডিসেম্বর পর্যন্ত, যেভাবে অপকর্ম এরা করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, আওয়ামী লীগের কোনো ব্যবসা বাণিজ্য নাই, তারা এসে বিএনপি লোকের ব্যবসা করতে দেবে আপনার মনে হয় সম্ভব? আপনি কিভাবে ঠেকাবেন এটা ভাই? এখানে একজন কমেন্ট করেছেন, শেখ ফরিদ ভাই, যে আসাদ নূর ভাই এবং শেখ ফরিদ ভাই, আপনাদের আলোচনা শুনে মনে হচ্ছে হাসিনা দেশে ফিরেই ক্ষমতায় বসবে। দেশে শেখ হাসিনা ফিরছে এটা বললেই ক্ষমতায় বসতে হবে না, এটা দেখবেন সামনে, কারণ নেতাকর্মীরা তারা প্রাণ পাবে ফিরে, এবং শেখ হাসিনার জন্য ধরেন কজ লাগে সব কিছুর জন্য। এখন মাঠে নামতেছে না কারণ তাদের নেতৃত্ব নাই। শেখ হাসিনা যে আসতেছে এটা জেনে মাঠে নামতে কেউ কার্পণ্য করবে না, এটা আমি শিওর, এবং সেখানে অনেক লাশ পড়বে, এটাও সত্য। ঠিকই বলেছেন উনি, কোনো সন্দেহ নাই, কারণ ক্ষমতা কেউ ছাড়বে না সহজে। আর সেনাবাহিনী যদি ইনভলভ হয়, তাহলে লাশের সংখ্যা বাড়বে, তাহলে ওখানে লাশের সংখ্যা বাড়বে। কিন্তু আপনি একটা জিনিস, উনি কি বলেছিলেন যে ক্ষমতায় শেখ হাসিনা আসলো মানে ক্ষমতায় আসে না, এটা বলেছেন না, বুঝলেন? ভাবটা এমন যে আমাদের কথা শুনে মনে হচ্ছে যে শেখ হাসিনা কালকেই ক্ষমতায় বসে যাচ্ছেন, এসেই ক্ষমতায় বসে যাবেন। আমরা তো তা বলি নাই, আমরা বলেছি তিনি ডিসেম্বরে আসবেন। আসলে শেখ হাসিনা ক্ষমতায় বসবেন কিনা জানি না, কিন্তু বাংলাদেশের সরকার উচ্ছেদ হয়ে যাবে, এতে তো বলার অপেক্ষা রাখে না, কারণ এক খাপে দুই তরবারি তো থাকে না। শেখ হাসিনা বাংলাদেশে পৌঁছা মানেই সে ক্ষমতায়। যিনি এটা বলেছেন, ভাই আমরা মাঠে রাজনীতি করালো, আমরা রাজপথ বুঝি, রাজপথ নাই মানে আপনি কিছুই না। আপনি এই যে ভাবির পোলারা সেনাবাহিনী ছাড়া চলতে পারে না, তাকে দিয়ে একটা উদাহরণ দেন না, সেনাবাহিনী ছাড়া চলতে পারে, আমি শুনবো। যেমন প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই কারোর ভাই, কারো বোন, কারোর সন্তান, আপনার বাবাকে যদি কেউ অপমান করে, আমার কি গায়ে লাগবে? খুব একটা লাগবে মানুষ হিসেবে, কিন্তু আপনি যে রিয়াকশনটা দেখাবেন আমি এটা দেখাবো না। আর প্রেমিকা দিয়ে উদাহরণ দিই, প্রেমিক বা প্রেমিকা, তখন আপনার প্রেমিকাকে কেউ অপমান করছে, আপনি তো যে ওর ঠ্যাং ভেঙে দেবেন। বা আপনার প্রেমিককে কেউ অপমান করছে, আপনি তো যে বোন হইলেও আপনি যে ওর চুলটা ধরে ধরে আছাড় মারবেন। এটা হচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার কাছে বঙ্গবন্ধু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। এখন যদি বঙ্গবন্ধু থাকতেন, তিনি যদি ডাক দিতেন, আমি বাংলাদেশে যে যুদ্ধ করতাম, ডাক দিলে অবশ্যই করতাম, কারণ এটা আমার ফিলিংস, আপনি কি করে বোঝাবেন? তো এটা শেখ হাসিনা কত বড় গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা বাংলাদেশে এলে মানুষ যে মাঠে নামবে না, এটা তো বলাই যাবে না, মাঠে নামবেই, এটা আমি শিওর। অবশ্যই না। শুধু তাই না তো, আমি আপনাকে বলি, এই যে আমি যত আমি, আপনি কি মনে করছেন আমি শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদের ভরসায় বলি? না রে ভাই, এই দেশের সাধারণ জনগণ, আপনাকে বলি, আমি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে বলেছি, নেতাদের বলেছি, আপনারা এবার এসে কিন্তু ব্যানারের সামনে থাকতে পারবেন না, সেই সুযোগ আপনাদের নাই। সাধারণ জনগণ এবার ব্যানারের সামনে থাকবে, আপনারা পিছনে থাকবেন। যদি আগে যাইতে চান, জুতা কিন্তু একটাও মাটিতে পড়বে না, সব আপনাদের কপালে পড়বে, কপালে, পিঠে বলি নাই, কপালে। এটা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের আমি বলেছি। তারা বলে, ছোট ভাইরে কি বলেন? জি, ব্যানারের পিছনে থাকেন, সবার পিছনে। এবার কিন্তু নেতাগিরি করবেন, আপনার আত্মীয় স্বজন পোলাপান্নের সামনে যাবেন, ছবি তুলবেন, ওই সুযোগ নাই, পিছনে থাকতে হবে। কারণ
যারা জান দিয়েছে, মান দিয়েছে, যারা না খেয়ে আছে, তারাই সামনে থাকবে এবার। তারাই হচ্ছে আসল শক্তি জনগণের। শেখ হাসিনা কি, আপনার কি মনে হয় আমি যদি আওয়ামী লীগের উপরে ভরসা না করে কথা না বলি, শেখ হাসিনা কি শুধু আওয়ামী লীগের কর্মীদের উপরে ভরসা করে আসতেছে আপনার মনে হয়? আমি বিশ্বাস করি না। কারণ তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের জনগণ বিপদে আছে। ভাই একটা কথা বলি আপনাকে, আমি তো উদাহরণ শুরুতেই দিয়েছি, আমার সাথে আপনার এত ভালো সম্পর্ক, আমাকে যদি মন্ত্রী বানান, আপনি যদি তখন ভাতে মরেন, এই দেশের মানুষ ভাতে মরে, আপনি আমাকে সমর্থন করবেন? আরে ভাই বিএনপি লোকই তো অর্থে খুঁজে পাবেন না আপনি। আমি আমার জামালপুর জেলার কথা বলি, আমার জামালপুর জেলায় যত বিএনপির বড় বড় নেতা ছিল, আমি বলতাম যে আওয়ামী লীগের সাথে যদি ইলেকশন হইতো নৌকা মার্কা নিয়ে তারা ফাঁস করবে, এগুলো বলতাম আমি। এবং সেটা সত্য ছিল ইলেকশনের, এই যে নির্বাচনের আগে, ফেব্রুয়ারি নির্বাচনের আগে। কিন্তু এখন অবস্থান জানেন আপনি, এই জামালপুরের, আমার জেলার কথা বলতেছে, আমার জামালপুরের যেটি বিএনপির আসন, তারা এখন ইলেকশন করলে ফেল করবে, স্বতন্ত্র প্রার্থীর সাথে ফেল করবে, নৌকা মার্কা লাগবে না। তাহলে বুঝানি 4 মাসে কি হয়ে গেছে, এগুলো আমার কাছে অন রেকর্ড, এগুলো আমার কাছে রিপোর্ট আছে, ডকুমেন্টস আছে। অন্য জেলাকে তো বাদ দিলাম যে আমি জানি না, কিন্তু আমার জেলা তো আমি তন্ন প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড সম্পর্কে আমি খোঁজ নেই। জামালপুর জেলায় এই মুহূর্তে বিএনপির একটা, আমার নাম বলবো না সঙ্গত কারণে, সবচেয়ে বিএনপির যে জনপ্রিয় নেতা জামালপুরে, তার অবস্থান এখন তার পায়ের নিচে মাটি নাই। এটা আমার কাছে ডকুমেন্টস আছে। তার পায়ের নিচে মাটি নাই। তার ঘরের লোক আমাকে বলেছে, তার বাড়ির লোক বলেছে, তার আশেপাশের লোকেরা আমাকে বলেছে। আমি বললাম কি বলো ভাই এই অবস্থা? বলছে না জানেন না ভাই জামালপুরে কি অবস্থা। আপনি এখন কালকে যদি সেনাবাহিনী মাঠে না থাকে, আপনি জানেন বিএনপি মিছিল করতে পারবেন। আর ভাবির পোলাদের কথা বাদেন, শেখ হাসিনার সাথে কে থাকবে? কারণ বিএনপিরা এখন যে যারা লুটপাট করে খাচ্ছে তাদের কথা আলাদা, কারণ লুটপাটকারীদের বিষয় সবসময় আলাদা। আমি সাধারণ জনগণের কথা বলছি। আওয়ামী লীগের লোক যখন মাঠে নামবে, বিএনপির লোক, শেখ হাসিনা যখন দেশে নামবে, বিএনপির অর্ধেক নিষ্ক্রিয় হয়ে যাবে। এমন আর 25% বিএনপির এই মুহূর্তে যত সমর্থক আছে, নেতাকর্মী আছে, আর 25% মিছিলে থাকবে আওয়ামী লীগে। লিখে রাখেন আপনি আমার কথা। যিনি এই কথাটা বলতেছে, ভাই জনস্রোত তো বুঝেন না। 4 তারিখে কেউ কি বলতে পারছিল যে শেখ হাসিনা সরকার 5 তারিখে উচ্ছেদ হচ্ছে? কেউ জানতো না, চাপা যতই মারো কেউ জানতো না। বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী বলেছিল যে শেখ হাসিনা সরকার উচ্ছেদ হচ্ছে? বলে নাই। বাংলাদেশের কোনো গণক বলেছিল? কোনো রাজনীতিবিদের সারা পৃথিবীতে লেখা নাই। কিন্তু 5 তারিখের 12টার পরে সরকার নাই। তেমনি শেখ হাসিনা যখন এই দেশে প্রবেশ করবে, তখন তো জামাত জামাত ফাংশন করবে না। আর ভাবির পোলারা তো দেশে খুঁজে পাবেন না, থাকলো বিএনপির আস্তে আস্তে পালাবে। যা লুটপাট করছে ডিসেম্বরের মধ্যে কাটে বুচকা বানবে বিএনপির বড় বড় নেতারা। এমন হইতে পারে ডিসেম্বরের আগে এমপিরা পালায় যাবে। আপনি লিখে রাখেন। আর কিছু থাকবে, কপালে তো শনি আছে, অনেক পাপ করেছে, জনগণের হাতে হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে তো। তো এটা ন্যাচারালি তারা পড়ে যাবে। শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে মানুষ কল্পনাই করতে পারতেছে না। আমি বলেছিলাম 1.5 বছর আগে, 1.5 বছর মানে শুরুতেই 6 মাস 7 মাস আগে বলছিলাম যে 50 লক্ষ লোক, 55 লক্ষ লোক, 60 লক্ষ লোক শেখ হাসিনাকে ইজতেমার ময়দানে নিয়ে তারা দেখার জন্য বসে থাকবে 3 দিন। আমি বলেছি, আমার বহুবার বলেছি, একবার বলি নাই। এখন এই সংখ্যা, তখন মানুষ বিশ্বাস করে নাই 50-60 লাখ, এখন কিন্তু তারাই বলে 3 কোটি লোক হবে। বেড়ে গেছে। কেন বলে? এমনি তো বলে না। আচ্ছা 3 কোটির কথা আমি বলছি 3 কোটি, আর অন্যরা বলেছে 3 কোটি, আমি বলছি 50 লাখ। তাহলে মেয়ার বয়স কত? 28, প্রতিবেশী বলে। আর ঘরের লোক বলে 9 বছর। তার মানে পাত্রী সাবালক হয়েছে। তার মানে শেখ হাসিনা আসতেছে। তাহলে আমার 50 লাখের একটু বাড়ান, 3 কোটির কিছু কমান, তাও তো ভাই 1 কোটি। তত্ত্বাবধায়কের আমলে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় শেখ হাসিনা, খালেদা জিয়া সবাইকে বন্দী করা হয়েছিল। সেটা একটা ব্যালেন্স ছিল মিলিটারি। এইবার মিলিটারির উপরে যে পরিমাণে আওয়ামী লীগের লোকজন খ্যাপাক, আপনি কতজন রেগুলি করে মারবেন? শুনেন, মিলিটারি কোনো শক্তিই না। শুনেন আচ্ছা, আমি কিন্তু মাঠে রাজনীতি করার লোক। মিলিটারি কোনো শক্তিই না যদি কোনো পরাশক্তি বা কোনো প্রভু রাষ্ট্র তার ইশারা না দেয়। মিলিটারি কোনো শক্তিই না। মিলিটারি তারা যুদ্ধের ময়দানে অনেক শক্তিশালী, কোনো সন্দেহ নেই। যুদ্ধে আপনি আমি করবো না, দেশ রক্ষায় বা বিশ্ব শান্তি রক্ষায় নিঃসন্দেহে তারা সেখানে স্যালুট। তারা দেশ রক্ষা তারা করে। আমি যত সেনাবাহিনী সমালোচনা করে, আমার দেশকে রক্ষা করবে সেনাবাহিনী, রাইট? বিশ্ব শান্তি রক্ষায় পৃথিবীর সেনাবাহিনী যায়। কিন্তু যখন জনতার স্রোত শুরু হবে, এই সেনাবাহিনী কিছু না রে ভাই। সেনাবাহিনী কি 5 আগস্টের ট্যাঙ্কের মধ্যে তুলে নাই পোলাপানদের? আচ্ছা ধরেন এই সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে তারা প্রতিরোধ করলো কোনো প্রভু রাষ্ট্রের কথা, তারেক রহমানের পক্ষ নিল, জামাতের জঙ্গিদের নামাইলো। ধরে নেন আওয়ামী লীগ 50 লক্ষ মাঠে নামলো, কয়জনকে আপনি মারবেন? কয়জনকে আপনি গুলি করবেন? এটা 71 সাল না যে কিছুই দেখাতে পারবেন না। ওই সুযোগ তো নাই, ভিডিও আছে, রেকর্ড না, আছে। সব আছে, হ্যাঁ হ্যাঁ। এই আর তখন আমরা কি বসে থাকবো? মনে করেন অনলাইন বন্ধ করে দিলেন, পাবলিক তো মোবাইল দিয়ে ভিডিও করবে, এগুলো তো সারা পৃথিবীতে চলে যাবে কোনো না কোনো ভাবে। একটু দর্শকদের বলে রাখি,
তখন এই দুর্যোগকালীন সময় আমি হেল্পলাইন চালু করব, আপনারা যে কোনোভাবে আমাকে রিচ আউট করতে পারবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে আমার ফেসবুক ইউটিউব কোনো কিছু বাংলাদেশ ব্যান করে রাখতে পারবে না, ইউনুসও পারে নাই। তাইলে হ্যাঁ, তো এই অন্ততপক্ষে এবং কেউ জাস্ট রিপোর্ট করে ডিলিট করতে পারবে মনে না, করেন আমার আমি কাছে কিন্তু কেউ থাকবো। আমার কাছে 1 মিনিটের ভিডিও পাঠাইলো, 30 সেকেন্ডের ভিডিও পাঠাইলো, জাস্ট আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনার ওই আইপিটিভি বন্ধ করবে কেমনে? ইয়েস, না আমারটা বন্ধ করলে এটা ইউনাইটেড, ওরা জানে, যে গভর্নমেন্টই থাকুক তারা জানে যে এটাতে কি হবে। তো একটা জিনিস বলে রাখি, আমি তখন ইন্টারনাল টিম নিয়ে আপনাদের পাঠানো তথ্য এগুলো, আপনারা পিনাকিদের অরাজকতা দেখছেন, আমাদের দেখবেন ভালোবাসা কাকে বলে, দেশপ্রেম কাকে বলে, কিভাবে নেতৃত্ব দিতে হয় অনলাইনে, সেটা ওই দুর্যোগপূর্ণ সময় দেখাবে। এবং প্রমিস, মানে অনেক দিন সময় সুযোগ পাইতেছেন, দেশ যদি শেখ হাসিনা দেশে ফেরেন, কিছুদিন মারামারি অনেক কিছু হবে, তারপর একটা শান্ত পরিবেশে, এবং শান্ত পরিবেশে আমি বিয়ে করব। এই একটা একটা আমার একটা ব্রেক দরকার, ব্রেক পাইতেছি না। অবশ্যই 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 ব্রেক দরকার। একটা জিনিস বলি আপনাকে, একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকেই মনে হয়, জি একটা জি জিনিস আপনাকে, শেখ হাসিনা আসার পর আপনি আর্মি 2টা কাজ করবে, মাঝখানে কোনো জায়গা তাদের নেই, বয়স কিন্তু একেবারে কম হয় নাই। 88 সালে দেখেছি কিভাবে, 88 সালে দেখেছি আর্মি কিভাবে গুলি করে, স্পষ্ট মনে আছে। সেনাবাহিনী সারা বাংলাদেশে নেমে গেছিল, গুলি করে ঠেকাতে পারছিল এরশাদের পতন। এই সেনাবাহিনী মুরদি গোলাবে না গুলি করতে, যদি তারা গুলি করে 24 ঘন্টার উপরে টিকতে পারবে না সেনাবাহিনী, 24 ঘন্টার উপরে না। আওয়ামী লীগ যখন মাঠে নামবে জনগণকে নিয়ে, কয়জনকে মারবেন আপনি? না, নিজের দেশের কয়জনকে মানুষকে মারবেন? আপনি মারতেই পারবেন না, সেনাবাহিনীর কয়জন নিজাম মারবেন? আছে নাকি? শোনেন, ভাই আমি মইনুল আমি খুবই এক্সাইটেড, মানে আসলেই এই জন্য যে দেশের মুক্তি, এই 2টা বছর দেখেন, যদি ইউনুসের উপরে আমার প্রথমে একটা আশা ভরসা ছিল যে লোকটা যতই খারাপ হোক সুদখোট্টর হইতে পারে, সুদ কে না খায়, কিন্তু এইরকম জানলে ভাই, মানে আসলেই দেশটা, তারেক জিয়া ভাবলাম অনেক দিন প্রবাসে, আমার এই 1.5 বছর, প্রায় 2 বছর আমি মানে আমাদের সাউথ ইস্ট এশিয়ার বাইরে, অর্থাৎ ভারত বাংলাদেশের বাইরে। তো এই 1.5 বছর আমি দেখছি আমার আকাশ পাতাল পরিবর্তন হয়েছে চিন্তাভাবনার মধ্যে, যার ফল বা প্রভাব আপনার দর্শকরাও দেখেন। আমি এখন কাউকে হার্ট করে কথা বলি না, রাজাকার আলবদর হইলে অন্য বিষয়। তো তারেক জিয়া এতগুলো বছর, প্রায় 16-17 বছর তিনি ব্রিটেনের মতো একটা দেশে অবস্থান করেছিলেন, তার মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখি নাই যেটা হওয়া উচিত ছিল। আজকে দেখেন ইয়েস, মানুষের অধিকার, তিনি এসে খোলা মনে আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত করে দেওয়ার উচিত ছিল। যদি জনগণ আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগরা কেন রাজনীতি করবে? আরে তিনি তো একই, মানে একটু ভদ্র ভাই বেশে বোঝাচ্ছেন যে আমি ইন্টারাপ্ট করি, আওয়ামী লীগকে বরং স্বাভাবিক রাজনীতি করতে দিলে তারেক রহমান 5 বছর ক্ষমতায় থাকতে পারতো। কেন আওয়ামী লীগ এরকম বিপ্লবী দলে পরিণত হতো না? 17 বছরে লন্ডন থেকে কিচ্ছু শিখে নাই, কিচ্ছু শিখে নাই সে। হুম 17 বছর লন্ডন, আপনি কি মনে করেন? তাও একটা রাজনৈতিক বাংলাও পরিবার। বলতে পারে না, ইংরেজিও বলতে পারে না, বললে ভুল বলে। আরে হ্যাঁ, একটা নেতৃত্বে থাকা লোকের তো ভাষা সংযত থাকতে হবে। আমি একদম। ব্যক্তিগতভাবে শেখ ফরিদ ভাই আপনার সাথে যাই কথা বলি না কেন, ক্যামেরা ওপেন করলে আমাকে অ্যালার্ট হয়ে যায়। আর সে তো একটা রাজনৈতিক হ্যাঁ, দলের প্রধান, তার কি কোনো রাজনৈতিক দলের রেসপন্সিবিলিটি নেই? নেতা, রাজনৈতিক পরিবারে তার বাপ প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, রাইট? আমি হুম। যদি তাকে প্রেসিডেন্ট জেনারেল বলি, যাই হোক, সে একটা পদে, তো তাহলে সেই ব্যক্তি 16 বছর লন্ডন থেকে আপনি আসার পরে আপনি যখন বক্তব্য দিবেন, আপনার বিরোধীরা দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা কথা শোনার জন্য। সংসদে গেলেই বলে প্রাথমিক বিশ্ববিদ্যালয়, পাস্ট ফিউচার না ফিউচার পাস্ট, এগুলো কোনো বক্তব্য? আরে ভাই, আপনি আপনি আসাদ 17 বছর থাকার, আমেরিকাতে, কানাডা, ইউরোপে থাকার পরে আমি নিশ্চিত যে আপনার বক্তব্য শোনার জন্য আপনার শত্রুরা বসে থাকবে, আমি লিখে দিতে হুম। পারি। কিন্তু আমরা 17 সামনে একটা কাজ করছি, আমার বাংলাদেশে যত শত্রুরা আছেন, এমন ভালো মহান একটি উদ্যোগ নিচ্ছি আমরা বেশ কয়েকজন মিলে, এবং সেটা আমি এখন নিজে কিছুই বলবো না আর ওই বিষয়ে, কিন্তু এটা একটা অসাধারণ কিছু, শত্রুরাও বলতে বাধ্য হবে যে নাচতে হ্যাঁ, ঠিক আছে কিন্তু কাজটা ভালো করছে। আপনার যোগ্যতা আপনাকে মানুষের কাছে নিয়ে, আপনি কি মনে করেন? আমরা আমরা যেভাবে কথা বলি, আমরা সবসময় প্রথা বিরোধী। আমাদের 1 লাখ, আপনার 5 লাখ মানে কি, 6 লাখ মানে কি, 50 লাখ, আমাদের 1 লাখ মানে কি, 10 লাখ আমাদের ফলোয়ার, এটা মনে করতে আমাদের তো প্রথা, আমাদের হ্যাঁ, তো আমাদের এরকম লাইক কমেন্ট করতে অনেকের ভয় ভয় পান, অনেকে ভাই। পান, ট্রু। আপনার আমাদের অনেক লক্ষ লক্ষ মানুষ আছে। আরে ভাই, আমারই এত মেসেজ আসে, আমি জানি তো, আমারই এত মেসেজ আসে, দেখার সময় পাই না। আপনার যে কথা আছে, বহু মানুষ আমাদের সাথে আছে নিঃসন্দেহে, কারণ এখানে ভয় পায়। কিন্তু আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা চাচ্ছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। তারেক রহমান কোনো শিক্ষা নেয় না। আমি শেখ ফরিদ 17 বছর না, 17 মাস যদি উন্নত দেশে থাকি, 17 মাস পরে আমি যখন কথা বলবো, মানুষকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। এখনই তো বসে থাকতে চায়, ঘন্টার পর ঘন্টা। আর সংসদ, আমি বুঝে উঠতে পারি না, তারেক রহমান এই মুহূর্তে যদি তিনি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই আকলটা তাকে কে দিল? কত বড় বেকুব! যেমন আমি বলে দেই, আমি কিন্তু বিএনপির উপরে জামাতের খুব খেপা। আমি বলবো যে বিএনপি অন্তত নিষিদ্ধ করবেন না, জামাত তো অবশ্যই নিষিদ্ধ করবো আমরা। জামাত যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে হবে আমাদের। জামাতকে তো অবশ্যই নিষিদ্ধ করতে হবে।
কিন্তু বিএনপিকে নিষিদ্ধ না করে পরিকল্পিতভাবে তাদের ছেড়ে দেবো আমরা, দেখি জনগণ তাদের কি করে। কারণ জনতার শক্তি হলো আসল শক্তি, তাদের জনগণ দ্বারা আমরা ভ্যানিশ করে দিব। তারা যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিত, তাহলে আওয়ামী লীগ কিন্তু এই যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, শেখ হাসিনা দেশেই আসতো না। যদি আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনীতি, আপনি লিখে রাখেন, যদি স্বাভাবিক রাজনীতি করতে দিত আওয়ামী লীগ এত জনপ্রিয় হতো না। 32 নাম্বার না ভাঙলে বহু লোক, 5 বছর আওয়ামী লীগকে প্রাসঙ্গিক হইতে সময় লাগতো। সময় লাগতো মিনিমাম 5 ইয়ার্স। যদি তারা 32 নাম্বার না ভাঙতো, আওয়ামী লীগের উপরে এরকম অত্যাচার না করতো, আর দেশের জন্য কিছু করতো, তাহলে আওয়ামী লীগ 5 বছর আগে টু শব্দটি করতে পারতো না। কিন্তু এরা তো নিজের পায়ে কোড়াল মেরেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে, ছাত্রলীগ নিষিদ্ধ করে। এরা বরং এরা ধীরে ধীরে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে এবং সবচেয়ে যে ক্ষতিটা তারা করেছে, এই দেশের মুক্তি, শুনেন, এই দেশের মুক্তিযুদ্ধের উপর আঘাত করে আপনি টিকতে পারবেন না। আমরা যতই বলি এই দেশে মৌলবাদী স্প্রেড করেছে, দিন শেষে আমি দেখেছি এই দেশের মানুষ জামাতকে পছন্দ করে না। ওই কোনো প্রভু রাষ্ট্র এসে 70টা আসন দিয়ে দিল, কোনো প্রভু রাষ্ট্র এসে প্রধানমন্ত্রী করে দিল, ওই ইউনূসের মতো 18 মাস, ওই ইউনূসের মতো 18 মাসের উপর আপনি থাকতে পারবেন না। কারণ জনগণ তার বন্ধু শত্রুর দিন শেষে চিনে, দিন শেষে মানুষ বুঝে ফেলেছে যে, আর আওয়ামী লীগ আগে যে ভয় পেত, যে আপনার মাসের প্রশ্ন, আওয়ামী লীগ যাকে ভয় পেত, মৌলবীদের কিছু বলে যদি বেঁচতে চলে যায়, ওই ভয় শেষ হয়ে গেছে। এখন একটা ভয়কে তারা জয় করবে, সেনাবাহিনীর ডর। সেনাবাহিনীর ডরও যায়, কারণ প্রতিদিন 10-15 জন মারার চাইতে সেনা ওয়াকারের বাবার ক্ষমতা আছে 100 জন মানুষকে গুলি করে পরের দিন ক্ষমতায় থাকে, এত সস্তা না। সুতরাং শেখ হাসিনা আসবেন এবং তার আসা উচিত, আমিও চেয়েছিলাম আসুক। এটা আমি বিশ্বাস করেন, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। কি হবে আমরা, যদিও আমরা কেউ জানি না দিন শেষে কি হবে, কিন্তু তার আসার ঘোষণাতে আমি খুশি হয়েছি। কারণ বাংলাদেশের মানুষ এখন তারা একটু আশ্বাস ফিরে পাবে, কারণ মানুষ আশা নিয়ে বাঁচে। কারণ তারা কিন্তু হতাশ। এই বিএনপি, শেখ হাসিনা ক্ষমতায়, শেখ হাসিনা যদি ঘোষণা নাও দিতেন, এই বিএনপি কিন্তু 2 বছরের উপরে একলাই সরকার থেকে ছিটকে পড়ে যেত। এরা যে কাজ করতেছে এমনিই পড়ে যেত, কারণ এদের কোনো পলিসি নেই। আপনি বলেন তো এদের কি পলিসি আছে? কত বড় বেকুব হলে তার নেতারা বলে যে 17 বছরে আওয়ামী লীগ যা করে না 3 মাসে তারা করে ফেলেছে। কি কাজটা করেছে? 1 ফুট রেল বানিয়েছে, 1 ফুট ব্রিজ বানিয়েছে, 1 ফুট তারা রাস্তা পিচ করেছে, কিন্তু লম্বা লম্বা লেকচার দেয়। তো জনগণের কাছে আপনি কতক্ষণ বোকা বানিয়ে, ভাই পেটে আপনি নবাবপুরের খবর তো জানেন, পুরান ঢাকা, ভাই ব্যবসা নাই, ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে অন্তত ব্যবসা তো চালু থাকবে। আমি অন্তত বললাম তো, আমি যেমন স্ট্রিট পিপলের সাথে কথা বলি, ব্যবসায়ীদের সাথে কথা বলি, ভাই ব্যবসা নাই, ব্যবসা শেষ এই দেশে। আপনি দেখেন গার্মেন্টস বন্ধ হচ্ছে, এই দেশে রপ্তানি বন্ধ, রপ্তানি উগান্ডার চেয়ে নিচে নেমে গেছে। শেখ হাসিনা কেন, অন্য কেউ আসলে যদি বিপ্লবের ডাক দেয়, আপনি নিশ্চিত থাকেন, ধরেন কোনো কারণে আওয়ামী লীগ কিছু করলো না, কথার কথা, আগামী 2 বছর পরে যে কোনো লোক ডাক দিলে এই দেশে বিদ্রোহ শুরু হয়ে যাবে। কারণ ভাই পেটে ভাত না থাকলে কেউ কিছু না হয় না ভাই, এভাবে দেশ চলতে পারে না। যদি ইউনূস দেশ ঠিক মতো চালাইতো, তারা তো আজীবন ক্ষমতায় রাখতো এই দেশের মানুষ। কারণ তার প্রভু রাষ্ট্র দেখেছে তার জনপ্রিয়তা শেষ। বিএনপিকে 3 মাসে বুঝে ফেলেছে, বিশ্ববাসী বুঝে। আপনি কি মনে করেছেন সামাজদার গেলে ইশারা বি কাফি? রয়টারে যখন শেখ হাসিনা সরাসরি ডেট দিয়ে ফেলেছেন, মার্জিন দিয়ে ফেলেছেন, তখন আমি বুঝে ফেলেছি পাশার দান উল্টে গেছে। অর্থাৎ শেখ হাসিনা ঘোড়ার চাল দিয়ে দিয়েছেন। আপনি কিন্তু অন্য চালে কিন্তু আপনি লড়াচড়া করে, আপনি এক্সচেঞ্জ করে আপনার কুইনকে টিকাইতে পারবেন, ঘোড়ার চালে কিন্তু কিছু করার নাই আপনার। এই বাংলাদেশের এই যে ডক্টর ইউনূসের যে কোর গ্রুপ, আমি যাদেরকে সবসময় বলি, তারা এনসিপি, ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় থাকা দলটি, পাশাপাশি মূল যে কোর গ্রুপ, সেই কোর গ্রুপের অন্যতম অ্যাক্টর প্রথম আলো বা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের মাহফুজ আনাম, তারা মিলে রীতিমতো যেন চমকে গেছেন। এবং তারা এতটাই হয়তো বা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, যেটি বহিঃপ্রকাশ তারা ইতিমধ্যেই আজকে অর্থাৎ বাংলাদেশ সময় গতকালকে এই রয়টার্সের সাক্ষাৎকার দেখার পরপরই তারা 2-3টি স্পেশাল আর্টিকেল বের করে প্রকাশ করে তারা প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি কতটা বাস্তবতা আছে, বাস্তবসম্মত কিনা। একইভাবে এনসিপির নাহিদ ইসলাম বলেছেন এটা আসলে প্রোপাগান্ডা, এটা বাস্তব না। মহিউদ্দিন আহমেদকে দিয়ে প্রথম আলোতে লেখা হয়েছে, যদি দেশেই ফিরতে চান, তা অস্থির হয়েছেন, তাইলে পালালেন কেন? তার মানে আপনারা বুঝতে পারছেন একটি গণমাধ্যম আরেকটি গণমাধ্যমের সাক্ষাৎকার নিয়ে তারা কি শুরু করেছে, কেন এই পরিস্থিতি তারা তৈরি করছেন।
এই জন্যই মূলত দস্তগীর জাহাঙ্গীর আমি আপনার কাছ থেকে সময় নিয়েছি। আমি প্রায় এক শ্বাসে অনেকগুলো ভূমিকা রেখে ফেললাম, এবার আপনার পালা, বলুন কি বলবেন। অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, আপনি এমন একটা গুরুত্বপূর্ণ, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আমার অভিমত জানার জন্য আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি সবসময় আপনার দর্শকদের জন্য, যাদের আমি মনে করি আমারও দর্শক, তাদের জন্য কথা বলতে আমি আগ্রহী এবং সর্বদাই আমি প্রস্তুত। কিন্তু সময়ের স্বল্পতায় এবং যেই কাজগুলোর সাথে আমি আর আপনি যুক্ত, সেই কাজগুলোকে করার জন্য অনেক সময় করে ওঠা যায় না। বর্তমান সময়ে বিশ্বব্যাপী একটি নামটা হলো শেখ হাসিনা। শেখ হাসিনা যেরকম বিশ্বব্যাপী এই মুহূর্তে একটি বিষয়, ঠিক সেই রকম সময়ে 1971 সনে বিশ্বব্যাপী একটি নাম ছিল, তার নাম শেখ মুজিবুর রহমান। বিশ্বের এমন কোন দেশ নেই যেখান থেকে শেখ মুজিবুর রহমানকে তাদের সংবাদে আনা হতো না। এই প্রথমে আমি তুলনাটা করার একটা কারণ আছে, কারণ বাংলাদেশ এই সময়ে 71-এর 9 মাসের সময় পার করছে। এটা আমার কথা নয়, আমি কিন্তু ইতিমধ্যে গত 2-3 মাস ধরে বাংলাদেশে বিভিন্ন অপরিচিত মানুষের সাথে আলাপ করেছি, যারা আমাকে কনফার্ম করেছেন যে বাংলাদেশে আমরা সেই সময়ে একদম শিশু ছিলাম না, কিন্তু তখন জয় বাংলা বলা যেত না, আওয়ামী লীগ সন্দেহ পিটিয়ে মারা হতো, মুক্তি বাহিনী বাড়িতে আছে কিনা সেটা খোঁজ করতে এসে বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো, মা বোনদেরকে ধরে নিয়ে পাকিস্তানি সেনাদের কাছে তুলে দেওয়া হতো। ঠিক একই সেই যে বাহিনী, সেই যে প্যারাট্রুপ, সেই যে অক্সিলিয়ারি ফোর্স জামায়াতে ইসলামী এবং আল বদর, সেই একই অবস্থা বর্তমান বাংলাদেশে চলছে। আপনি জয় বাংলা বলতে পারছেন না, আপনি বাংলাদেশের পক্ষে কথা বলতে পারছেন, অথচ আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল যে স্লোগান সেটা হলো জয় বাংলা। এটার সাথে কারো দ্বিমত থাকার কথা নয়, এবং সেইটার জন্য আমি এই কথাটা প্রথমেই তুলে ধরলাম যে এই 71-এর সময় পার করছে বাংলাদেশ, এবং 71-এ যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পৃথিবীব্যাপী ছিল, অ্যাক্টিভ এবং তাৎক্ষণিক, মানে সমসাময়িক বলবো, বর্তমানে হলো শেখ হাসিনা সমসাময়িক। আমি অনেকের নাম অ্যাভয়েড করে কথা বলি সারা জীবন, কারণ আপনি যখন কাউকে নিজের মুখে নাম বলবেন, সে কিন্তু খুব প্রাধান্য পেয়ে যায়। তবে আমি ইঙ্গিতে বলতে চেষ্টা করব যে কিছু তথাকথিত দালাল, আমাকে অনেকে দালাল সাংবাদিক বলে, আই ডোন্ট রিয়েলি কেয়ার, আমি বঙ্গবন্ধুর দালাল, আমি বাংলাদেশের দালাল, কিন্তু ওনারা বলেন যে ওনারা দালাল নয়, কিন্তু ওনারা হলেন দালাল সাংবাদিক। এখানে ওয়াশিংটন ডিসি আমাদের এম্বাসিতে আছেন, ওনার তো একদম তেলে বেগুনে জ্বলে উঠলেন, উনি অস্থির ভাবে দেখলাম সকাল থেকে বিভিন্ন পোস্ট দিয়ে যাচ্ছেন, এবং ওনার কিছু সাঙ্গপাঙ্গ এখানে অবস্থান করছে যারা শিবিরের লোক, তথাকথিত শিবিরের লোক, তারা সরাসরি শেখ হাসিনার দেশে ফেরা তাদের গায়ে ফুসকা পড়ছে। যে কথাটা আপনি বললেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারের ফুসকা পড়ছে না, তারা অস্থির হয়ে পড়েছে যে শেখ হাসিনা কেন দেশে আসবেন না, উনি মিথ্যা কথা বলছেন, ওনার আশা কেন, উনি এই বিশ্লেষণটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ না করে ওনারা করছেন যে শেখ হাসিনা আসলে ওনাকে ফাঁসি দেওয়া হবে। উনি আমাদের আমেরিকান যে দালালগুলো আছে পয়সা দিয়ে কাজ করে, যার গত সপ্তাহে আমরা এই সপ্তাহের কথা বলছি, সেই দালালগুলো দিয়ে ওনারা গত সপ্তাহে বলিয়েছেন যে শেখ হাসিনা হয় বিদেশের থাকবে, না হয় দেশে গেলে জেলে পচে মরবে। এটা ভয় দেখানো, যে আপনি দেশে আসলে তো আপনাকে জেলে পচে মরবে, ফাঁসিতে ঝুলাবে, এই শব্দটা দুঃসাহসিক ভাবে তাদেরকে দিয়ে বলাতে পারেননি। সেই ঘটনায় যখন শেখ হাসিনা আজকে কিছুক্ষণ আগে যখন পৃথিবীর সবচেয়ে, আমি শক্তিশালী বলবো না, পৃথিবীর সবচেয়ে বিশ্বাসযোগ্য নেটওয়ার্ক, আমরা সংবাদকর্মী হিসাবে যেখান থেকে আমরা নিতে পারি এবং আমরা অনায়াসে লিখতে পারি যে এই সংবাদটা ভেরিফাইড, সেটা হলো রয়টার্স। সেই রয়টার্সের সাথে এত দীর্ঘ সময় বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা, বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী, কথা বললেন, এবং উনি নির্দ্বিধায় সময়, ক্ষণ, দিন, ক্ষণ, মাস বলে দিলেন। সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এই দালাল সাংবাদিক এখানে ওয়াশিংটন ডিসিতে, যিনি বর্তমান সরকারের পয়সায় বসে, আমাদের সরকারি জায়গায় বসে এই কথাগুলো বলছেন, এবং তার কিছু
তারও কিছু দালাল রয়েছে, দালালের দালাল রয়েছে, তারাও বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে যে শেখ হাসিনা দেশে ফিরবে এসবগুলো মিথ্যা কথা, শেখ হাসিনা পালিয়ে গেছে এই সেই। প্রথমত একটা লাইন আমাদের তৈরি করতে হবে, সেই লাইনটা আমরা যারা বঙ্গবন্ধু বা স্বাধীনতার পক্ষে তাদের বাইরের মানুষকে বলছি, প্লিজ দয়া করে শুনুন। পালানোর সংজ্ঞা, প্রতিটি বিষয়ের সংজ্ঞা থাকে। পালানোর সংজ্ঞা সঙ্গোপনে কিছু হাতে থাক আর না থাক, জীবন নিয়ে জাস্ট পালিয়ে যাও, কেউ জানবে না কিভাবে গেলাম। কিন্তু শেখ হাসিনার বিষয়ে শেখ হাসিনা কিন্তু বলেছেন, এই আজকে এই প্রেস মিনিস্টার এখানে বলল যে শেখ হাসিনা পালিয়ে যায়নি, কিন্তু পালিয়ে গেছেন। এটা বাংলাদেশের মানুষকে উনি কোট করে বলছেন যে আপনারা দেখুন উনি পালিয়ে গেছেন। আমি সেখানে এই সংজ্ঞাটা তুলে ধরতে চাই। পালিয়ে যাওয়ার সংজ্ঞাটা আগে শিখতে হবে। পালিয়ে যাওয়ার সংজ্ঞায় শেখ হাসিনা পালিয়ে যাননি, কারণ তাকে বাংলাদেশের বিমান বাহিনীর নিজস্ব বিমানে করে প্রোটোকল দিয়ে, গ্রেফতার নয়, জোর করে নয়, প্রোটোকল দিয়ে ভারতের সাথে যোগাযোগ করে, বাংলাদেশের আর্মি ভারতের আর্মি যোগাযোগ করে ওনাকে সেখানে যেটাকে বলে সিকিউরিটি দিয়ে, প্রোটোকল দিয়ে পৌঁছিয়ে দেওয়া হয়। এখন পৌঁছিয়ে দেওয়ার এই বিষয়টা শেখ হাসিনা যতদিন নিজে না বলবেন ততদিন পর্যন্ত আমরা তো স্পেকুলেট করতে পারবো, আমরা তো সত্যটা জানবো না। অতএব বিষয়টা হলো এখানে পালিয়ে গেলেন কি করে? পালিয়ে গেলে তো দেয়াল টপকাতে হয়, পালিয়ে গেলে তো অন্ধকারে যেতে হয়, পালিয়ে গেলে তো গোপনে যেতে হয়, সংগোপনে যেতে হয়, পালিয়ে গেলে তো অনেক কিছু সাথে থাকে না। সো আমরা এই বিষয়টাকে যতই আপনারা এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করুন না কেন, বাংলাদেশের আমি বলবো 99% মানুষ ইতিমধ্যে জেনে গেছে, এমনকি জামায়াতে ইসলামীর যারা অন্ধভাবে বিশ্বাস করতেন যে শেখ হাসিনাকে আমরা দেশ ত্যাগে বাধ্য করেছি, তারাও জানেন যে না, শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত পালিয়ে যাননি, এবং শেষ মুহূর্ত বলেছেন আমাকে মেরে ফেলো, আমি যাব না, এটাই হলো ওনার সর্বশেষ কথা। অতএব এখন যারা এই মতিউর রহমান একজন কমিউনিস্ট, উই হ্যাভ টু সে দ্যাট। আমরা বলি না বলে উনি পার পেয়ে যাচ্ছেন। উনি একজন কমিউনিস্ট, এবং একজন কমিউনিস্ট যখন নষ্ট হয় সে পচে যায়, পচা মানুষ হয়ে যায়, সে পচা শামুক হয়ে যায়, এবং সে এখন সুপার মার্কিনীদের দালাল। আমি মার্কিনী, আমি আমার দেশ আমেরিকা, কিন্তু আমার দেশের এই অধিকার রয়েছে, আমি এই দেশে বসে আমি যে কোনো বিষয়ই সমালোচনা করতে পারি। বাংলাদেশ আমেরিকার অংশ হবে সেটাতে আমার, বা আমেরিকা যদি 51 স্টেট হিসেবে বাংলাদেশকে গ্রহণ করে এবং বাংলাদেশের মানুষ এটা মেনে নেয়, তাহলে আমার কি অসুবিধা কি? আমি তো এমনি ইমিগ্রেশন নিয়ে আমেরিকান হয়ে বসে আছি, তাই নয়? কিন্তু বিষয়টা হলো সার্বভৌমত্বের প্রশ্ন। সেই সার্বভৌমত্বের প্রশ্নে শেখ হাসিনা আপোষহীন ছিলেন বলেই আমাদের এই ব্যবস্থাটার পরিবর্তন করতে যারা এখানে শত কোটি ডলার ইনভেস্ট করেছেন, তাদের ভিতরে ডক্টর ইউনূসের যে ব্যবসা, বাংলাদেশের যে নেটওয়ার্ক, যে এই নেটওয়ার্কের ভিতর থেকে যে টাকা, সেই টাকা সে ইউজ করেছে জাস্ট শেখ হাসিনাকে করে দেওয়ার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য। এখন এই ক্ষমতাচ্যুত করার সাথে আমেরিকার পলিসি মেকারদের সাথে তাদের যে কথা, তাদের যে চুক্তি, তাদের যে বার্তা, সেইটার দেখা যাচ্ছে এই শেখ হাসিনা এটা কি করছে? মিশর বলছি, সিরিয়ার প্রেসিডেন্ট রাশিয়া গিয়ে আর কথা বলে না। সেখানে যে আইসিসের লোক ছিল, চরম বিদ্বেষী, চরম উগ্রবাদী, সে এখন তার সবকিছু ফেলে দিয়ে সে ওইখানে একটা সরকার তৈরি করছে, যেখানে দেখা যাচ্ছে সে এমনকি নন উগ্রবাদী মেয়েদেরকেও সেই নিচ্ছে। অতএব সেখানে দেখা যাচ্ছে যে সিরিয়ার প্রেসিডেন্ট চলে যাওয়ায় সেখানে ভ্যাকুয়াম তৈরি হয়নি, কারণ সেটা দীর্ঘমেয়াদী, সেখানে অন্য একটা ব্যবস্থা। বাংলাদেশের প্রেক্ষিত ডিফারেন্ট। বাংলাদেশের আবহাওয়া সিরিয়ার আবহাওয়া এক নয়। বাংলাদেশে আমরা মাছ ভাত খাই, সিরিয়াতে মাছ ভাত খায় না। বাংলাদেশ আমরা মনসুনের দেশ, সেখানে মনসুনের দেশ নয়। অতএব এটা বুঝতে হবে, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, এবং বঙ্গবন্ধু হলো বাংলাদেশের জাতির পিতা, বাঙালি জাতির পিতা শুধু নয়,
তারা ভারতবর্ষে আমাদের যে পশ্চিমবঙ্গ, সেখানেও বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলা হয় এবং জাতির পিতা বলা হয় এবং তার মূর্তি সেখানে রয়েছে এবং সেটাকে শ্রদ্ধা দেখানো হয়। অতএব শেখ হাসিনা যখন নিজে ডিক্লার করলেন যে আমি 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 আসলে অন্য একটা আমার লেখা জিনিস মনে হয়েছিল যে আপনাকে পড়ে শোনাবো, বাট আমি এটা করছি না, আমি শুধু এটা বলছি যে শেখ হাসিনা যখন ডিক্লার করলেন মরতে হয় আমি বাংলাদেশের জেলে মরবো, কারণ তোমরা বলছো আমি নাকি পালিয়ে গিয়েছি। আমি পালিয়ে যাব কেন? বাংলাদেশের যে মেটিকুলাসলি ডিজাইন ডাকাত সরকার বসেছিল, তারা বারবার ভারতকে হুমকি দামকি দিচ্ছে, শেখ হাসিনাকে ফেরত দাও, শেখ হাসিনাকে ফেরত দাও। আরে ভাই, শেখ হাসিনা এখন নিজে আসতে চাই, তাহলে আপনারা কেন লিখবেন? মতিউর রহমান সাহেব কেন লিখবেন? কেন মতিউর রহমানের গং কেন লিখবেন? কেন আমেরিকান যারা এই ইয়ার সাথে যুক্ত, পয়সা বা ভুক্ত, তারা কেন বলবেন শেখ হাসিনা জেলে বসবে? এটা তো শেখ হাসিনা ডিসিশন, ওয়েলকাম। তারা বলেন না কেন কবে আসবেন ভাই? আমরা তো আপনার জন্য দাঁড়িয়ে আছি, জেলের রাস্তা আপনার জন্য দাঁড়িয়ে আছে। অন্য যে আপনাদের তো ওই যে ভারতের সাথে যে আমাদের চুক্তি, যে উনাকে বন্দি বিনিময়, সেই চুক্তির তো প্রয়োজন হচ্ছে, ব্যবহার করতে প্রয়োজন হচ্ছে না। কেন ওনারা খুশি হচ্ছেন না? কই তারেক জিয়া তো 17 বছরে 1 সেকেন্ডের জন্য বলেন নাই যে আমি আসছি। 1 সেকেন্ডের জন্য উনি বলেন নাই আমি আসছি। এমনকি ওনার যখন সমস্ত রাস্তা ক্লিয়ার, তখনও তিনি বলছেন আমার যাওয়াটা শুধু আমার উপর নির্ভরশীল নয়। আর শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন আমার যাওয়া আমার উপর নির্ভরশীল। আমি যাচ্ছি, এতে আন্তর্জাতিক কোনো লবিং এর প্রয়োজন নেই, এমনকি ভারতবর্ষের সাথেও আমি আলাপ করিনি। এটা কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করছি। ভারত সরকারের পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি পুরোপুরি শেখ হাসিনার উপরেই নির্ভর করছে। ভারত সরকার এই ক্ষেত্রে কিছু করবে না। যখন শেখ হাসিনা যেতে চাইবে, যদি যেতে চান যাবেন, থাকতে চাইলে থাকবেন। ভারত এই কথাটা বারবার, যশোর বারবার এটা বলছেন। সরি, আমি ইন্টারাপ্ট করলাম আপনাকে। না, আপনার সরি না, এটা ইন্টারাপ্ট করা খুব প্রয়োজন, কারণ আমরা তো সম্মিলিতভাবে কথা বলছি, আমি এককভাবে কথা বলবো। সেখানে ভারতের সরকার, আমি ভারতের সরকারের কথাটা আপনি তুলে ধরলেন, ধন্যবাদ। আমি শেখ হাসিনার রয়টার্স যিনি যেটা বলছেন সেটা তুলে ধরছি। শেখ হাসিনা বলছেন যে আমি যাচ্ছি আমার দেশে ফেরত, এখানে ভারতের সাথে আমার আলাপের কি প্রয়োজন, এবং ভারতের সাথে আমার এই বিষয়ে কোনো আলাপই নেই। ভারত এটাতে বাধাও দিবে না, ভারতের সাথে আমি আলাপও করিনি। আমি যাব আমার মতন করে বাংলাদেশে, এবং বাংলাদেশে গিয়ে যদি আমার জেলে যেতে হয় আমি জেলে যাব। উনি আরেকটা কথা বলেছেন আমি আত্মসমর্পণ করব। এই কথাটার অনেক বিশ্লেষণ হচ্ছে, অনেক ভাবে করুক। আমি যেহেতু এই মুহূর্তে আইনজীবী হিসেবে কথা বলছি না, আমি একজন সংবাদ বিশ্লেষক হিসেবে কথা বলছি, সেই জন্য আমি বলছি উনি আত্মসমর্পণের কথা, যেহেতু ওনার বিরুদ্ধে কেস আছে এবং সেই কেসটার রায় আছে, এবং সেই রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে ওনাকে অবশ্যই কোর্টে সাবমিশন করতে হবে। তবে পৃথিবীর ইতিহাসে বহু, এবং বাংলাদেশেও ইতিহাস রয়েছে যে এই ধরনের ভিআইপি শ্রেণীর যাদের বিরুদ্ধে হয়, এই ধরনের অনুপস্থিতিতে রায় হয়, তাদেরকে সরাসরি গ্রেফতার না করে তাদেরকে সুযোগ দেওয়া হয়, সময় দেওয়া হয়, তারা যাতে কোর্টে গিয়ে আবেদন করতে পারে যে আমি এখন উপস্থিত, এবং আমাকে আমাকে বেল দিয়ে আমাকে আমার আইনি যে বিষয়টা, যে আমাকে প্রটেক্ট করার জন্য আইনি সে ব্যবস্থা আমি নিব। কিন্তু দেখুন, আপনার কলিগও বলবো বা আপনার পত্রিকার বসও বলবো, তিনি সন্ত্রস্ত কেন? তিনি কেন এটাকে ওয়েলকাম বলছেন না? তিনি কেন বলছেন না শেখ হাসিনার এই এমন একটি সিদ্ধান্ত, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এরকম আলোচনা হচ্ছে না কেন? শেখ হাসিনা যদি, আমি আলোচনাটা আজকে করতে চাইনি, কিন্তু আপনি আমাকে ইনস্টিগেট করেছেন, আমি শুধু অল্প বিস্তর আজকে বলবো, ভবিষ্যতে বিস্তারিত বলবো। সেটা হলো যে শেখ হাসিনার এবং আমাদের সকলের, আমরা তো যে কোনো সময় প্রবাসে মৃত্যুবরণ করতে পারি, যে কোনো জিনিস, যে কোনো মানুষ মারা যেতে পারে। তো শেখ হাসিনা যে একটা বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর পর সবচেয়ে সাকসেসফুল প্রধানমন্ত্রী, যাকে অন্যায়ভাবে আমরা বলছি এবং সম্পূর্ণ মিথ্যাভাবে বলছি উনি পালিয়ে গেছেন, সেটা উনি বহন না করে উনি পালিয়ে যাননি। আমি ফেস করছি এটা হলো নেতৃত্বের একটা দারুণই, আমি ফেস করছি। আমাকে ফাঁসি দিবে, প্রমাণ হলে ফাঁসি দিবে, আমরা অন্যায়ভাবে ফাঁসি দিবে, আমি পেট্রিয়ট,
আমাকে অন্যায়ভাবে যে ফাঁসি দেওয়া, আমি ভারতে বলুন অন্য কোনো জায়গায় বলুন মৃত্যুবরণের চেয়ে আমি আমার দেশের জেলে, তোমরা আমাকে হত্যা করবে, বাংলার মানুষ আমাকে মনে রাখবে যে আমি পালিয়ে যাইনি, এবং শেখ হাসিনা পালিয়ে যায়নি, এই কথাটা প্রমাণের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে বলেই আমি মনে করি। এবং সেখানে শেখ হাসিনাকে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে এমনকি বাংলাদেশের আর্মিকে পয়সা দিয়ে কিনে, যে কথাটা আমাকে অনেকে বলেন, আমি বিশ্বাস করি আপনার এই টক শো অনেকে দেখেন যাদের সাথে হয়তোবা বাংলাদেশ আর্মি বা ডিজিএফ এর হয়তোবা দেখেন, তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, অনেকে আমাকে করেন, আমাকে সংশোধন করার চেষ্টা করেন, ভয় দেখানোর চেষ্টা করেন, আমার বাসায় আসেন, বলেন বাংলাদেশ আর্মির সাথে যুদ্ধ করে কেউ পারেনি। আমি আর্মির সাথে যুদ্ধ করছি না রে বাবা, আমি আমি সত্যটা বলছি। বাংলাদেশের কোনো একটি ইনক্লুডিং বঙ্গবন্ধু, কোনো একটি সরকারের গণতান্ত্রিক পরিবর্তন শুধু শেখ হাসিনা একবার করেছেন, সেটা 1996 সনে পাশ করে 2001 সনে উনি করেছেন। তাছাড়া সমস্ত সরকার পরিবর্তনে এই বাংলাদেশের আর্মি যাদের প্রতিশ্রুতি হলো বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, আমার টাকা, বঙ্গবন্ধু যেভাবে বলেছেন, আমার জামার টাকা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষা করার জন্য, আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার গরিব দুঃখী মানুষের বুকে। ঠিক এই বিষয়টি আর্মিরা যদি সেদিন, হ্যাঁ, নির্বাচন নিয়ে আমেরিকা আমার সামনেই কথা বলেছেন যে আমরা এই নির্বাচনকে ইনক্লুসিভ বলি না। ইনক্লুসিভ বলে না একটা বিষয়, আরেকটা বিষয় হলে নির্বাচনকে আমরা মানি না, সেটা তো বলেননি। বলছে যে আমরা বাংলাদেশ সরকারের সাথে কাজ করব, এই নির্বাচনটা ইনক্লুসিভ না। এখন নির্বাচনটা ইনক্লুসিভ কি এইবার হলো? এবার কি ইনক্লুসিভ হলো? তখন তো নিষেধ ছিল না। অতএব শেখ হাসিনা যে দেশে ফিরবে সেটাতে যাদের গাত্রদাহ, এখন এটা শতভাগ এইভাবে প্রমাণিত যে শেখ হাসিনাকে জাস্ট সরিয়ে দিয়ে বাংলাদেশকে আবার 71-এর পরাজিত শক্তির কাছে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ যে উন্নয়ন করছে, বাংলাদেশের মানুষের যে আয় হচ্ছে, সেটাকে ধ্বংস করার জন্য এই ব্যবস্থাটা করেছিল। এবং তার সাথে আপনার এককালীন কলিগ অথবা সম্পাদক যার নাম মতিউর রহমান, উনিও যুক্ত, এবং আমি মনে করি ডেইলি স্টারের সম্পাদক উনিও যুক্ত, এবং বিরাট একটি গোষ্ঠী এর সাথে যুক্ত। অতএব তাদের ভয় সবচেয়ে বেশি, কেন শেখ হাসিনা ফিরবে? ওয়াই? আপনি বিদেশে বসে থাকেন, আপনাকে তো কেউ আমরা ডিস্টার্ব করছি না, আপনি বাংলাদেশে আসবেন কেন? বাংলাদেশে আপনার কি? কিন্তু বাংলাদেশের আমি মনে করি এই মুহূর্তে 80 to 85% পিপল, মানুষ, জনসাধারণ চাচ্ছে শেখ হাসিনাকে দুইটা ভাগে মানুষ চাচ্ছে, এটা আমার ধারণা, যেটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। দুইটা ভাগে চাচ্ছে। একটা ভাগ হলো শেখ হাসিনাকে চাচ্ছে মরি বাঁচি আপনি আসুন, আপনি আমাদের লিডার, আমরা জান দিব, প্রাণ দিব, রক্ত দিব। আরেকটা হলো যে আপনি চ্যালেঞ্জ নিছেন, অতএব আসুন দেখি। হ্যাঁ, অতএব এই দুইটা গ্রুপের বাইরে একটা গ্রুপ রয়েছে, তারা কিন্তু মনে প্রাণে চায় শেখ হাসিনা দেশে ফিরুক, এবং শেখ হাসিনার উপর যে অন্যায়গুলো হবে, অত্যাচারগুলো হবে, সেটাতে বাংলার মানুষ ক্ষেপে উঠবে, এবং সেটা শেখ হাসিনা ভালো করে বুঝেন, এবং সেটাই মতিউর রহমান বুঝেন। এবং মতিউর রহমানরা যেহেতু অনেক আগ থেকেই কুটো রাজনীতি, মানে যেটাকে আমরা বলি কুতর্কে তারা যুক্ত থাকেন, সেইটা নিয়ে তারা ভয় পাচ্ছেন যে শেখ হাসিনা যদি এমনকি দাঁড়াতে পারেন বাংলার মাটিতে, তাহলে ওদের বিচার হবে। আমি দুইটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে এবং এই দুটো আপনাকে করব। প্রথম হচ্ছে যে এই যে ডক্টর ইউনূসের যে পৃষ্ঠপোষকতায় যে দলটি এনসিপি, এই এনসিপির নাহিদ ইসলাম বলল যে এইটা প্রোপাগান্ডা। তো প্রোপাগান্ডা যদি হয়, এইটাকে কেন তারা নাহিদ ইসলামরা বলছেন যে এটা অপপ্রচার করছে? তো শেখ হাসিনার বা আওয়ামী লীগের প্রধানের সাক্ষাৎকার, সেটাকে রয়টার্স অপপ্রচার চালালো? মানে নাহিদ ইসলাম কি বলতে চায় আসলে? তারা, নাহিদ ইসলাম তো আসলে একা না, নাহিদ ইসলামই তো ডক্টর ইউনূসের এখন এক ধরনের মুখপাত্র হিসেবে প্রকাশ্যে কাজ করছে। তো তারা কি রয়টার্সকে বললো যে অপপ্রচার চালাচ্ছে, নাকি শেখ হাসিনাকে মিন করলো? এটা আপনি কিছু যুক্ত করবেন কিনা? না, আমি যুক্ত করতে আগ্রহী নই, আমি নামগুলো নিতে আগ্রহী নই। কিন্তু আপনি যেহেতু রয়টার্স নিয়ে বলছেন, এবং একটু আগে আমি বলছিলাম যে এখানকার কিছু দালাল যারা, তারাও কিন্তু এই কথাটা, নাহিদের কথাটাই এখানে রিপিট করছে যে এটা তো অপপ্রচার, এটা সত্য নয়। আচ্ছা, ওকে,
রয়টার্সকে, এবং রয়টার্সকে মেনশন করে অনেকে লিখছে ফেসবুকে আমার জি কাছাকাছি, এবং তারা জি নাকি আবার সাহিত্যিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক। তা আমার আপনারা যারা যারা আমাকে আমাকে ওই দুঃখিত, প্রথম আলো কিন্তু আরেকটা আর্টিকেলও আজকে গতকালকে ছেপেছে, সেইটাও লিখছে যে বাস্তব, মানে বাস্তবতা আছে কিনা, বাস্তব কিনা, বাস্তবসম্মত কিনা, এটা ওই শুনেন, নাহিদের আমি সুরেই আমি কথা বলছে। আমি আমি বাস্তব কিনা এটা তো উনার উনার আলোচনাটা আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য উনার কান্না করার প্রয়োজন নেই তো। আমি বলছি প্রথম আলো কেন এটা বাস্তব অবাস্তবের কথা বলবে? তারা তো বলবে প্রেক্ষিত। আমি যেটা বলবো এটা তো প্রেক্ষিত, যে আসলে কি শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে। শেখ হাসিনা কি কে এই সরকার ফাঁসি দিয়ে দিবে সরাসরি, না শেখ হাসিনার পেছনে মানুষ দাঁড়াবে? আলোচনাটা তো একটা গণমাধ্যমের সেটা হওয়া উচিত। এটা যে অবাস্তব, এটা মিথ্যা, এটা বলছেন কেন আপনারা? কলা খান না, শেখ হাসিনা আসবে না, এবং রয়টার্স মিথ্যা কথা বলছে। রয়টার্স তেমন কোনো আমি কয়েকজনের লেখা পড়ে বলছি, রয়টার্স এর সমস্ত কথা বিশ্বাস করার প্রয়োজন নেই। আরে বোকা, আরে ধর, আমি কিভাবে বলবো যে যারা আমরা যারা সংবাদকর্মী চিনি, এবং আমি ওই আপনার মতিউর রহমানকেও বলি, রয়টার্স এর সংবাদ কিনে কিনে তারা লেগে অক্ষরে 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 অক্ষরে। আমরা হয়তোবা অনেক ধর্মগ্রন্থের কথা অক্ষরে অক্ষরে পালন করি না, কিন্তু রয়টার্স এর কথা তো অক্ষরে অক্ষরে নির্দ্বিধায় মেনে পৃথিবী চলে। সেই রয়টার্স এর সাথে 10 মিনিট নয়, আধা ঘন্টা না, মোর দেন এ আওয়ার শেখ হাসিনা কথা বলেছেন, এবং সেই কথাগুলো রেকর্ডেড, এবং সেটা প্রচারিত হয়েছে, এবং সেটা আপনি রয়টার্স এর সাথে আপনারা যোগাযোগ করেন, রয়টার্সকে বলেন। আপনারা কি আসলে রয়টার্সকে বলার আর কোনো প্রয়োজনই পড়ে না, তারপরে বলছি। কিন্তু শেখ হাসিনা মিথ্যা কথা বলছেন। এটা যেরকম একজনের কথা বললেন, এনসিপি হলো একটা সশস্ত্র গোষ্ঠীর, ফাইন্যান্স বাই, আমি না দেশটার নাম বলছি না, তারা এখনো তাদেরকে নিয়ন্ত্রণ করছে। এবং এটার ইয়াটাই হলো যে এই এনসিপি দ্বারা তারা চেয়েছিল যে জামাতকে ক্ষমতায় বসাবে, সেখানে এনসিপি একটা কভার আপ থাকবে, এবং সেইটা ভারতের জন্য হয়নি। আমি মূলত দায়ী করব শেখ হাসিনার জন্য হয়নি। শেখ হাসিনা এটা তীব্রভাবেই আন্তর্জাতিক বিভিন্নভাবে উনি এই লবিংটা সক্ষম করতে পেরেছেন, যে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের যাওয়ার প্রয়োজন নেই, তথাপি নির্বাচন হোক, তথাপি বিএনপি ক্ষমতায় আসুক, তথাপি ওই জামাতে ইসলাম এবং এনসিপি যাতে ক্ষমতায় না আসে। এটা বাস্তব সত্য ঘটনা। কেউ যদি এটার প্রমাণ চান, কল মি, আমি ডকুমেন্টারি দিতে পারবো। বাট ঘটনাটা হলো যে আপনি যেটা বলছেন, এনসিপি কান্না করবে কেন? এনসিপি কান্না করবে কারণ তাদের তো জনবল নেই। আর্মি যখন যে দিন থেকে তাদের পিছনে নেই, এখন তারা রাস্তায় নামতে পারে না। তাদের 6 জনকে বিনা নির্বাচনে এমপি বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা জনগণের সাথে সম্পৃক্ততা নেই, এবং সেই সাথে জামাতের অবস্থাটা আপনি জানেন। অতএব তাদের কান্না তো সবচেয়ে বড় কান্না, যে শেখ হাসিনা দেশে ফিরবে কেন। শেখ হাসিনা ওই তাদের যে পশ্চিমা পেইড যে এজেন্ট, তাদের মুখ দিয়ে তো বলছে যে শেখ হাসিনা দেশে আসলে জেলে পৌঁছবেন, না হলে বিদেশে কোথাও আপনি থাকুন। শেখ হাসিনাকে এটা ভয় দেখানোর জন্য। আসল ভয়টা তাদের নিজেদের, আসল ভয়টা কারণ রয়টার্স এর কথাকে তারা মিথ্যা বলতে চায়। রয়টার্স এর নিজের কথা রয়টার্স জীবনে বললেন, রয়টার্স এর নিজস্ব কোনো প্রতিবেদন নেই, রয়টার্স এর নিজস্ব কোনো আর্টিকেল নেই। রয়টার্স সংবাদ সংগ্রহ করে, আমরা সেটা 100% শতভাগ ভেরিফাইড হিসাবে ব্যবহার করি, রিপ্রিন্ট করি, টাকা দিয়ে কিনে রিপ্রিন্ট করি, আমরা ব্যবহার করি। অতএব রয়টার্স এর সাথে শেখ হাসিনার যে সাক্ষাৎকার, সেটা রয়টার্স ওনাকে যোগাযোগ করেছেন। উনি যেহেতু ইতিমধ্যে গত মাসে পৃথিবীর 78 আমি ভুলে গেছি নাম্বারটা, 78 পৃথিবীর সমস্ত কর্নারের সমস্ত পত্রিকায় শেখ হাসিনার দেশে ফেরার সংবাদ ছাপানো হয়েছে, এবং সেটার জন্য রয়টার্স বলল আচ্ছা ঠিক আছে, আপনি দেশে যাবেন, কবে যাবেন। এবং উনি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছেন কেন যাবেন, কি ঘটছে বাংলাদেশে। আমি বিদেশে বসে থাকার চেয়ে আমি বাংলাদেশে গিয়ে এটাকে ফেস করাটা কত ইম্পর্টেন্ট। এবং শেখ হাসিনা যখন বাংলাদেশে যাবেন, তখন সাধারণভাবেই সেখানে যেটা দ্বিবলয় সৃষ্টি হবে। দ্বিবলয়, এই কথাটা খুবই অগ্রিম বলা। দ্বিবলয় হলো পৃথিবীর, আমরা যারা পদার্থবিজ্ঞানের বেসিকটা জানি, সেটাতে আমরা জানি যে দুইটি পরস্পর বিরোধী শক্তি না হলে স্থিতিশীল হয় না, শান্তি হয় না। এটা পদার্থবিজ্ঞানের বেসিক সংজ্ঞা। সেখানে শেখ হাসিনার আগমন মানেই
বিএনপির জন্য একটা বড় পাওয়া, বিএনপির জন্য কঠিন বড় একটা পাওয়া। কারণ বিএনপি তখন, বর্তমানে বিএনপি তো আমেরিকার কথা শুনতে হচ্ছে, জামাতের কথা শুনতে হচ্ছে, এনসিপির থাপ্পড় খেতে হচ্ছে। আই মিন ইট। না হলে এনসিপির এই বালকগুলো পার্লামেন্টে বসে তারেক জিয়ার মতন মানুষকে, যিনি প্রধানমন্ত্রী, তাকে আঙ্গুল তুলে কথা বলে, আমরা তো নিজেরা দেখি, এবং দুঃসাহসিক কথা বলে, এবং এখনো তারা মনে করে যে তারা পাওয়ারে। কারণ ইউনূসের যে পশ্চিমা গোষ্ঠীর মাধ্যমে যে প্রতিশ্রুতি উনি দিয়ে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন করেছিলেন, সেটা কিন্তু ইউনূস করতে পারেননি। না করতে পারায় সেটাকে ট্রান্সফার করতে হলো তারেক জিয়ার কাছে। এবং তারেক জিয়ার, আমার ধারণা হলো এটা হাটে হাড়ি ভাঙ্গার মতন, কিন্তু আমি ভেরিফাই করে বলতে পারছি না। খোঁজ করে দেখেন তারেক জিয়ার এতে সম্মতি আছে কিনা, কে বলবে যে নাই। ধন্যবাদ জি আপনাকে। জি আমি শেষ বললাম না যে আর দুইটা প্রশ্ন, শেষটা এইটা দিয়ে আমি শেষ করব, যেহেতু আর আজকের এই ইস্যুটা হচ্ছে মিডিয়া কেন্দ্রিক। তো এই যে রয়টার্স কিংবা এর আগে এনডিটিভি সহ ভারতের বা অন্যান্য বিভিন্ন গণমাধ্যমে গত কয়েক মাস পর্যন্ত শেখ হাসিনা সাক্ষাৎকার প্রকাশ পাচ্ছে ধাপে ধাপে, এবং সেটা এখন বিশ্বকে তোলপাড় করে দিচ্ছে, বিশ্ব মিডিয়াকে তোলপাড় করে দিচ্ছে, তাদের আগ্রহ তৈরি করছে। এই জায়গায় বাংলাদেশের যে মিডিয়া, বিশেষ করে মেইন স্ট্রিমের মিডিয়াগুলো কি আসলে একটু তলানিতে গিয়ে থাকলো কিনা, বাংলাদেশের মিডিয়ার জন্য একটা লজ্জার ব্যাপার কিনা যে এই রকম ব্রেকিং আইটেম গুলো, শেখ হাসিনার সংবাদগুলো, শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো বাংলাদেশের মিডিয়া নিতে পারছে না, বঞ্চিত হচ্ছে, মানুষকে বঞ্চিত করছে। মিডিয়ার দায়বদ্ধতার জায়গা থেকে আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন? শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ, এটা ছিল আজকের বাংলাদেশের সকল মিডিয়া বা বাংলাদেশের গণমাধ্যমের প্রায় হেডলাইন বা প্রথম পৃষ্ঠায় এসেছে। সেখানে সেটা নিয়ে আমি নিজে সম্পাদক হিসেবে একটা প্রতিবাদ লিপি পাঠাই বা লিখি। আমাদের মৌলিক কথাটা হলো, এভাবে বলি, স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন। আমি ইয়াকেও বলবো, জি প্রথম আলোকেও বলবো, মতিউর রহমানকেও বলবো, যে স্বৈরাচারের বিরুদ্ধে আপনি করেছেন, আন্দোলনে সহযোগিতাই নয়, আপনি নেতৃত্বও দিয়েছেন। তাহলে স্বৈরাচারের সময় তো আপনার লেখা কাউকে, আপনাকে নিশ্চয়ই, আমি বলছি না যে কোনো কোনো বিষয়ে আপনাদের সাথে গোয়েন্দা বাহিনী বা বিভিন্ন সরকারের বিভিন্ন, এটা আমেরিকাতেও ঘটে, এটা সব জায়গায় ঘটে, পৃথিবীর সমস্ত দেশে ঘটে। তথ্য একটা এমন জিনিস যেটা আমি যেহেতু তথ্য নিয়ে সন্ত্রাস করি, আপনি তথ্য নিয়ে সন্ত্রাস করেন, আমরা জানি যে আমাদেরকে কত বড় চাপে থাকতে হয় যাতে কত জিনিস আমরা না বলতে পারি। এবার এটা সরকারের পক্ষ থেকে, বিভিন্ন সরকারের পক্ষ থেকে। আমরা যখন বিভিন্ন সরকারের ইন্টারনাল মিটিং গুলোতে উপস্থিত থাকি, সেখানে অনেক কথা হয়, তখন আগেই বলে দেওয়া হয় বা চলে আসার সময় বলে দেওয়া হয় যে এসব সকল ছিল অফ দ্য রেকর্ড। অফ দ্য রেকর্ডের বিষয়টা আমি সাধারণ মানুষের জন্য বলে রাখি, অফ দ্য রেকর্ড মানে আমি কোনোদিন এটা মেনশনও করতে পারবো না ওইখানে আমি কি শুনেছি। সো এটা পৃথিবীর সমস্ত দেশে। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে এখন আপনারা বলছেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে বাংলাদেশের গণমাধ্যমের না করতে। আচ্ছা, শেখ হাসিনার বক্তব্য আপনারা প্রচার করলেন না, ফাইন, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম যার কাছ থেকে আপনারা সংবাদ কিনে কিনে প্রচার করেন, সেই গণমাধ্যম রয়টার্সে শেখ হাসিনার কথা লিখছে, এটা আপনারা করতে পারবেন না? আপনাদের লজ্জা হওয়া উচিত না? আর লজ্জার চেয়ে আপনাদের তো রাস্তায় নেমে আসা উচিত। কিন্তু আপনারা রাস্তায় নামবেন কিভাবে? আপনাদেরকে যে নিয়ন্ত্রণ করে, সেই প্রথম আলো, সেই ডেইলি স্টার, তো সেটাকে আপনাদের মুখ বন্ধ করার জন্য তারাই তো কাজটি করছে। আমি জানি তৌফিক মারুফ ভাই, আপনার কাছে এমন গোপন তথ্য মতিউর রহমান সম্বন্ধে রয়েছে 9/11 এর সময়, সেটা যদি আপনি প্রকাশ করেন তাহলে ব্যাপারটা কেমন হবে? এবং আপনি যে প্রকাশ করবেন না, আপনার যে প্রকাশ করতে হবে না, সেটা মতিউর রহমান সাহেব কিভাবে এশিওর করবেন? উনাকে তো এশিওর করতে হবে যে উনি গণতন্ত্রের পক্ষে, উনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যাতে নিষিদ্ধ না থাকে, রাজনৈতিক দলাদলি হবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে, শেখ হাসিনা বিরুদ্ধে কেস হবে, জেলে নেবে, আবার শেখ হাসিনা নির্বাচন করবে, তারেক জিয়া নির্বাচন করবে, জামায়াতে ইসলাম নিষিদ্ধ থাকবে। আই রিপিট ইট, আমি আজকে থেকে
এই কথাটা বিশুদ্ধভাবে বলতে চাই। বাংলাদেশের জন্মলগ্নের যে বিরোধিতা করেছিল সশস্ত্র ভাবে সেই অক্সিলিয়ারি ফোর্স জামায়াত ইসলামকে সম্পূর্ণভাবে আজীবনের জন্য যে কোনো রাজনৈতিক দল হোক বাংলাদেশ ক্ষমতায়, তারা এটা নিষিদ্ধ করতে হবে। কিন্তু বিএনপি, আওয়ামী লীগ তারা রাজনীতি করবে, সেটা খুব স্বাভাবিক। সেটা না করে আপনারা যে কাজটুকু করছেন যে শুধু বিএনপিকে এককভাবে ক্ষমতায় রাখার জন্য, বা আসলে কয়দিন পরে তো আপনারা বিএনপিকেও খেয়ে ফেলবেন। অতএব বিষয়টা খুব পরিষ্কার যে বাংলাদেশের শেখ হাসিনার প্রত্যাবর্তনে আমাদের 2024 সনের যে মেটিকুলাস ডিজাইনের সাথে যারা যুক্ত ইন্টারনাল সাইডে, মানে বাংলাদেশের ভেতরে ইনক্লুডিং আর্মি, তারা সন্ত্রস্ত হয়ে পড়লো যে এটা তো আমাদের জন্য খুবই একটি দুঃসংবাদ। কারণ শেখ হাসিনা আসলে আমরা কি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব? বিশ্বব্যাপী গণজাগরণ সৃষ্টি হবে, আই মিন ইট। কারণ বিশ্বে যেমন 71 সনে বঙ্গবন্ধুকে কিছুই করতে পারেনি, ওই রিমেম্বার দ্যাট। এবং সেখানে পাকিস্তানের কারাগারে, উনি বাংলাদেশের কারাগারেও ছিলেন না। অতএব শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশের মানুষের কাছে ফেরার মৌলিক কারণটাই হলো প্রমাণ করা যে আমি আসলে আমাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং আমি বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছি। আমি এখানে আছি, আমাকে ফাঁসি দেয়, আমার অপরাধ হয়ে থাকলে আমি ফাঁসি। উনি কিন্তু এই কথাটাও বলেছেন যে আমরা দেশ চালাতে গিয়ে তো আমরা আর ফেরেশতা ছিলাম না, অতএব আমাদের যদি ভুল ত্রুটি হয় সেটা আমার জনগণের কাছে কৈফিয়তটা আমি দিব, এবং সেই জন্যই তো আমার ফিরতে হবে। আমাকে দিয়ে আপনারা এখন ফিরতে দিবেন না, আমাকে ওয়েলকাম করছেন না। আপনি যে এনসিপির কথা বললেন, তারা কেন মিছিল করে না, জয় মিছিল করে না যে এই যে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো বলেছিলাম, শেখ হাসিনা আমাদের ডাকে ভয়ে সন্ত্রস্ত হয়ে ল্যাজ গুটিয়ে চলে আসছেন, এখন চলেন আমরা তার বিচার করবো। তারা ভয় পাচ্ছে কেন? তারা বলছে কেন শেখ হাসিনা আসলে আপনি জেলে থাকবেন, মরে যাবেন? এটা অস্বাভাবিক। অতএব আমি যেভাবে শেষ করব সেটা হলো, বাংলাদেশের মানুষের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য, আমাদের একজন শেখ মুজিব ছিলেন, আমাদের সৌভাগ্য আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন। এখন আমি রাজনৈতিক বিশ্লেষক হয়ে বলি যে আমাদের বাংলাদেশের আরেকটি সৌভাগ্য যে আমাদের একটি শেখ হাসিনা জীবিত আছেন, এবং সেই শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরেন, ফিরেনের অর্থ হলো উনি অবশ্যই ফিরবেন, আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে যে উনার সুরক্ষা আপনাদের কাছেই দিতে হবে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, বাংলাদেশে এই মুহূর্তে কোনো সিকিউরিটি সিস্টেম নেই, বাংলাদেশে এই মুহূর্তে কোনো বিচার ব্যবস্থা কাজ করছে না, বাংলাদেশে কোনো সরকার নেই। বাংলাদেশে এখন সরকার চলছে। একটি হলো বিদেশি সরকার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন, আরেকটা হলো তারেক জিয়ার সরকার যেটার কোনো মেরুদণ্ড নেই, আরেকটা হলো জামায়াতে ইসলামের ইন্টারনাল সরকার যেটা আসলে দেশকে পরিচালনা করছে। অতএব এই ত্রিশঙ্কু অবস্থা থেকে উত্তরণের জন্য বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা দেশে ফিরবেন যে ঘোষণা, সেটাকে তারা সন্ত্রস্ত হয়ে পড়েছে, এবং এটাই বাংলাদেশের মানুষের জন্য আরেকটি মুক্তি সংগ্রামের আহ্বান, এই বলেই আমি শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যেই কথাটি বলে শেষ করলেন যে বাংলাদেশের জন্য আরেকটি মুক্তির সংগ্রামের যে আহ্বান বললেন, বা শেখ হাসিনার দেশে ফেরা, সেটি আরেকটি বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামের আরেকটি ধাপ। আর এই ক্ষেত্রে আমরা যে আলোচনাটি করলাম বা দর্শক আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম, আমরা দুজনই গণমাধ্যম কর্মী, এই জায়গা থেকে যে গণমাধ্যম কর্মী হিসেবে গণমাধ্যমের দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশের এই মুহূর্তের মেইন স্ট্রিমের গণমাধ্যমগুলোর এত দুর্ভাগ্য এবং লজ্জাজনক পরিস্থিতি যে তারা তাদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে তারা এখন উঠে পড়ে লেগেছে কিভাবে শেখ হাসিনার দেশে ফেরাকে ঠেকাতে পারে। কারণটি হচ্ছে, বাংলাদেশের কোনো গণমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপাতে পারছে না সরকারি নির্দেশনার কারণে। সেই জায়গায় বিশ্বের বড় বড় তাবৎ দুনিয়ার সবচেয়ে বাঘা গণমাধ্যমগুলো শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপাচ্ছে, আর সেটি দেখে বাংলাদেশের গণমাধ্যম নিজেরা উল্টো জ্বলছে। এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে লজ্জাজনক অবস্থা আর আমাদের জন্য হতে পারে না। এবং বাংলাদেশের মানুষ, পাঠক, দর্শকরা এই বাংলাদেশের গণমাধ্যমের কাছে এখন এক ধরনের অধিকারের জায়গা, তথ্য জানানোর অধিকারের জায়গা থেকে নিপীড়িত হচ্ছে।
গণতান্ত্রিক যে তাদের অধিকার তথ্য জানার, সেটি এখন টুপি চেপে ধরেছে এই গণমাধ্যম। এইটা নিয়েও আমাদের কথা বলতে হবে। এবং এই যে লড়াই সংগ্রামের কথা দস্তগীর জাহাঙ্গীর বললেন, মুক্তির সংগ্রামের কথা বললেন, সেই মুক্তি শুধুমাত্র শেখ হাসিনা দেশে ফিরলেন সেটিই নয়, দেশের মানুষের কথা বলার স্বাধীনতা, গণমাধ্যমের আসলে প্রকৃত স্বাধীনতা, মানুষের অধিকারের মুক্তি, সব মিলেই আমরা দেখতে চাই একটি নতুন বাংলাদেশ, যেখানে মুক্তিযুদ্ধ আবার ফিরে আসবে, যেখানে বঙ্গবন্ধু আবার ফিরে আসবে, যেখানে জয় বাংলা আবার ফিরে আসবে, এবং বাংলাদেশের গণমাধ্যমও সেই ৭১-এর বাংলাদেশের হয়ে কথা বলবে। সবাই ভালো থাকুন।